লজ্জা করে না একটা মেয়ে হয়ে একটা ছেলেকে কিস করেন? লজ্জা কেন করবে সোনা? তুমি কি বাইরের কেউ নাকি? তুমি তোমার বিয়ে করা বর। মানি না আমি এই বিয়ে। কিসের বিয়ের কথা বলছেন আপনি? ও বাবু, তোমার কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? 2 ঘন্টা আগে পরিবারের সবাইকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হলো, আর তুমি বলছো কিসের বিয়ে? শুনুন, বিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাই আমি এই বিয়ে মানতে পারবো না। মানতে তোমাকে হবেই সোনা। সব সময় তো পালিয়ে বাঁচা যায় না, তাই না? আপনি যা খুশি বলুন, কিন্তু আমি কিছুতেই মানতে পারবো না এই বিয়ে। লজ্জা করে না আমার পরিবারের মাথা খেয়ে বিয়েতে রাজি করাতে? আমি কারোর মাথা খাইনি। তারা নিজে আমাকে পছন্দ করে এবারের বউ করেছে। এতে আমার দোষ কি? সব আপনার দোষ। আপনি ইচ্ছে করে বিয়েতে রাজি করিয়েছেন সবাইকে। তুমি যা ভাবার ভাবো সোনা। আই ডোন্ট কেয়ার। তুমি ভুলে যাবে না তুমি আমার স্বামী। মানি না, মানি না। এক কথা কতবার বলতে হবে বলুন তো? যতবারই বলো, কাজ হবে না। তোমাকে বিয়েও মানতে হবে, আর আমার সাথে সংসারও করতে হবে। আকাশ আরো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই তিথি তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আকাশ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় কি হচ্ছে তার সাথে। তিথি যে এটা করবে সে ভাবতে পারেনি। আকাশ তিথিকে ছাড়তে চাইলে তিথি আরো জোরে কামড়ে ধরে কিস করতে লাগলো। আকাশ এবার না পেরে হাল ছেড়ে দিল। তিথি বেশ কিছুক্ষণ পরে আকাশকে ছেড়ে দিয়ে চোখে রাগ নিয়ে বলল, আমাকে রাগিয়ে পুরনো হিসেবের খাতা খুলো না আকাশ। তখন কিন্তু তোমার প্রতিটা কাজের হিসেব আমি নিজ হাতে করব। তাই আমাকে আমার মতো চলতে দাও। আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে মানব না। আপনাকে আমার পছন্দ না। পছন্দ না হলেও আমার সাথেই থাকতে হবে। এটা যত তাড়াতাড়ি মানবে তোমার জন্য মঙ্গল। আকাশ কথা না বাড়িয়ে ঘুরে দরজার দিকে পা বাড়াতে দরজার হাতল ধরার আগেই শক্ত করে তার হাত চেপে ধরল তিথি। আচমকা টানে জোরে আকাশ পেছনে ফিরে গেল। কই যাচ্ছ? কথাটা বলার সময় তার কণ্ঠে আদর নেই, আছে স্পষ্ট অধিকার আর রাগের মিশ্রণ। ছাড়ুন আমার হাত। আপনার সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, তিথি গ্রিপ আরো শক্ত হলো। এতক্ষণ শান্তভাবে কথা বলো, এবার আর শান্ত থাকতে পারছে না। সম্ভব না? তিথি ঠোঁট বাঁকিয়ে হেসে আবার টান দিয়ে আকাশকে নিজের সামনে এনে দাঁড় করালো। আমার সাথে থাকতে হবে আকাশ। বিয়ে হয়েছে আমাদের, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি জোর করে চাপাতে পারবেন না নিজেকে। আমি আপনাকে চাই না, বুঝছেন? চাই না এই শব্দটা খুব হালকা করে বলছো তুমি। আকাশ আবার দরজার দিকে এগোতেই তিথি তীক্ষ্ণ চোখে তাকিয়ে এক পা এগিয়ে এলো। দাঁড়াও। বলেছি না আমি এই ঘরে থাকতে পারবো না। পারবো না এই শব্দটা আজ থেকে তোমার জন্য নিষিদ্ধ। আমার স্বামী হয়ে আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস পেলা কই থেকে? ছাড়ুন। আপনি জোর করে সব ঠিক করে নিতে পারবেন না। পারবো। তুমি এখন আমার দায়িত্ব, আমার মানুষ। তিথির চোখে তখন রাগ নেই, আছে কৃতিত্ব। আকাশ মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেল। দায়িত্ব মানে কি জোর করা? দায়িত্ব মানে ছেড়ে না যাওয়া। তুমি যতই মুখে অস্বীকার করো, এই ঘর, এই বিয়ে, এই সম্পর্ক সব বাস্তব। আমি আপনাকে স্ত্রীর চোখে দেখতে পারছি না। লাগবে না এখনই দেখতে, সময় লাগলে লাগবে, কিন্তু এই ঘর ছাড়বে না, এটাই শেষ কথা। আকাশ নিঃশব্দে বিছানার এক পাশে বসে পড়ল। তিথি জানালার পাশে দাঁড়িয়ে পর্দা টেনে দিল। বাইরে আলো নিভে গেল। ঘরের ভেতর জমে উঠল নীরব উত্তেজনা। শোনো আকাশ, আমি রাগী হতে পারি, জেদি হতে পারি, কিন্তু সিদ্ধান্ত একবার নিলে বদলাই না। আকাশ কিছু বলল না। অন্ধকার ঘরে দুজন শুয়ে রইল। একজন অস্বীকারে কঠিন, আরেকজন অধিকার নিয়ে নিশ্চিন্ত। ঘরের আলো নিভে গেছে নিঃশব্দে। ঘরে দুজন মানুষ, শ্বাস প্রশ্বাসের শব্দ। আকাশ বিছানার এক পাশে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ চুপ থাকার পর হঠাৎ ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি সত্যি ভেবেছেন এইভাবে জোর করে আপনার প্রতি আমার মন নিতে পারবেন? তিথি তখনও সোজা হয়ে শুয়েছিল। আকাশের কথায় সে ধীরে পাশ ফিরে তাকালো। অন্ধকারও তার চোখে দৃঢ়তা স্পষ্ট। জোর করে কারো মন নেওয়া যায় না, এই কথাটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি তোমার স্ত্রী আকাশ। তিথি উঠে বিছানায় বসে পড়ল। তার কণ্ঠে এখন আদরের ছোঁয়া নেই, আছে অধিকার। স্ত্রী হিসেবে যে অধিকারটা আছে ওটা আমি জোর করেই নেব। তুমি চাইলেও আটকাতে পারবে না। বেশি বাড়াবাড়ি করা ভালো না। কথাটা শেষ হতেই তিথির চোখে রাগের আগুনে ঝিলিক। সে এক মুহূর্ত দেরি করল না, এগিয়ে এসে আকাশের সামনে বসল। বাড়াবাড়ি?
আমার কথা না শুনলে বাড়াবাড়ি তো করবোই সোনা। এই বলে তিথি হঠাৎ আকাশকে জড়িয়ে ধরল, শক্ত নয় আবার আলগাও না, একদম নিজের করে নেওয়ার মতো করে। আকাশ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তিথি ছাড়ুন। ছাড়বো কেন? এই ঘর এই সংসার সবই আমার, আর তুমি? একটু দূরে সরে এসে আকাশের চোখের দিকে তাকালো। এই চোখে শুধু অধিকারবোধ স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি আমার স্বামী, এটাই শেষ কথা। আকাশ কিছু বলল না। তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। সে এখনো অস্বীকার করতে চায়, কিন্তু তিথির উপস্থিতি, তার অধিকারী ভঙ্গি, সব মিলিয়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভয় পাচ্ছ নাকি? ভয় না, আমি শুধু হার মানতে চাই না। হার মানতে হবে না, শুধু মেনে নিতে হবে। তিথি আবার শুয়ে পড়ল, তবে এবার আগে চেয়ে একটু কাছে। আকাশ চুপচাপ শুয়ে রইল। দুজনে মাঝখানে নীরবতা, কিন্তু সেই নীরবতা শান্ত নয়, ভরপুর টান, দখল আর অস্বীকারে ভরা। ঘরের আলো নিভে আছে নীরবতার ভেতর। হঠাৎ তিথি পাশ ফিরে আকাশের খুব কাছে এসে থেমে গেল। এক মুহূর্ত দেরি না করে সে আকাশকে জড়িয়ে ধরল, হঠাৎ নির্ভরভাবে। একটু আদর করো না সোনা। সরুন তিথি, ভালো লাগছে না এসব। কেন সোনা? আজ না আমাদের বিয়ে হলো? আজ তো আদরের রাত, তুমি একটু আদর করে দাও আমাকে। তিতির কণ্ঠের উষ্ণতায় আকাশের শরীর অজান্তে কেঁপে উঠছে। সে নিজেই বুঝতে পারছে এই কাছাকাছি থাকা তার ভেতরের অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তিথি প্লিজ। গলা ভারী হয়ে আসে। তিথি ধীরে মুখ তুলে আকাশের বুকে আলতো একটা চুমু এঁকে নেয়। তারপর আরেকটা, কথা বলার ফাঁকে ফাঁকে। এত দূরে থাকলে চলবে নাকি? আমি তোমার স্ত্রী আকাশ। কথাটা শেষ হতেই হঠাৎ তিথি আকাশের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তটা আশঙ্কিক। আকাশ প্রস্তুত ছিল না। সে স্থির হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। আর এক সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারে না আকাশ। সে তিথিকে আলতো ঠেলে দূরে সরিয়ে দিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। না, এটা ঠিক না। কোনো কথা না বাড়িয়ে সে ঘরের দরজা খুলে সোজা বেলকনির দিকে চলে যায়। রাতের ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগে। সে রেলিংয়ে ভর দিয়ে গভীর শ্বাস নেয়। পেছনে ঘরে ভেতর তিথি নিঃশব্দে বসে থাকে, চোখে রাগনি, এক ধরনের জেদি নিশ্চয়তা। পালিয়ে গিয়ে বাঁচবে ভেবো না আকাশ, আমি অপেক্ষা করতে জানি। বেলকনিতে দাঁড়িয়ে থাকা আকাশ জানে এই এক ঘরের যুদ্ধ শুধু শুরু হয়েছে। রাত যত গভীর হচ্ছে, টানটাও তত জটিল হয়ে উঠছে। রাত কখন কেটে ভোর হয়ে গেছে আকাশ নিজেও টের পায়নি। বেলকনির ঠান্ডা মেঝেতেই কখন যে চোখ লেগে গেছে, শরীরটা শক্ত হয়ে আছে, ঘাড়ে হালকা ব্যথা। হঠাৎ বাইরের দিক থেকে দরজার ওপাশে চেনা কণ্ঠস্বর ভেসে আসে। ভাইয়া, ভাবি, উঠছো না? অনেক বেলা হয়ে গেছে, খাবে না? আকাশ ঘুমের ঘোরে নড়েচড়ে উঠতে ভেতর থেকে তিথির গলা শোনা গেল, যেন ভদ্রভাবে বলল, তুমি যাও, আমরা আসছি। বাইরে পায়ের শব্দ সরে যেতেই তিথি ধীরে বেলকনি দরজার দিকে এগিয়ে আসে। আকাশ তখনও রেলিংয়ে মাথা ঠেকিয়ে দিয়ে বসে। আকাশ। নরম স্বরে ডাক। আকাশ চোখ খুলে তাকায়, চোখে ক্লান্তি, মুখে অস্বস্তি। সদ্য ঘুম ভাঙ্গায় কিছু বুঝতে পারছে না সে। হ্যাঁ। এখানে ঘুমালে শরীর খারাপ করবে, ওঠো, আমি ফ্রেশ হয়ে আসছি। কোনো উত্তর না দিয়ে তিথি ভেতরে চলে যায়। আকাশ গভীর শ্বাস ফেলে। মনে হচ্ছে এই ঘর, এই সম্পর্ক, সবকিছু খুব দ্রুত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলতেই আকাশ স্বাভাবিকভাবেই তাকিয়ে ফেলে, আর মুহূর্তেই থমকে যায়। তিথি গোসল শেষে বেরিয়েছে। শরীরে একটা হালকা রঙের তোয়ালে পেঁচানো, চুল ভেজা, গলা বেয়ে পানি পড়ছে, মুখে একদম স্বাভাবিক ভাব, যেন এটাই সবচেয়ে স্বাভাবিক দৃশ্য। এসব কি ভিতর থেকে চেঞ্জ করতে পারেন নাই? তিথি থামে, আকাশের দিকে তাকিয়ে ভুরু কুচকে হালকা হাসে, যেন আকাশকে ঘায়ল করার অস্ত্র খুঁজছে সে। সমস্যা কি সোনা? আপনি এভাবে, এটা ঠিক না। ঠিক না? তুমি তো আমার স্বামী আকাশ, তোমার সামনে আমি সব রকমই থাকতে পারি। চোখে এক ফোঁটাও সংকোচ নেই, এটাই তো স্বাভাবিক। আকাশ দ্রুত চোখ সরিয়ে নেয়। বুকের ভেতর আবার সেই অস্থির কাঁপুনি। এসব করবেন না প্লিজ, আমি অভ্যস্ত না। অভ্যস্ত হয়ে যাবে, সময় লাগে, আমি সময় দিতে রাজি। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। আকাশ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, যেন এই ঘরে সে তিথি, আর তিথি একমাত্র মালিক। নিচে সবাই অপেক্ষা করছে, আজ থেকে তোমাকে আমার সাথেই নামতে হবে। আকাশ কিছু বলে না, জানে এই সকালটা শুধু সকাল না, এটা আরেকটা নতুন অধ্যায়, যেখানে প্রতিটা মুহূর্তে তাকে নিজের সীমা আর তিথির অধিকার দুটোর মাঝখানে লড়তে হবে।
ভোরের আলোয় ঘরটা ভরে উঠলেও এই দাম্পত্যর অন্ধকার এখনো কাটেনি। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে শাড়ি পরতে শুরু করলো। রুমের ভেতর নীরবতা, শুধু মৃদু শব্দ। আকাশ অস্বস্তিতে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। প্লিজ ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করুন। তিথি কথা না বলে পেটিকোট আর ব্লাউজ পরে ঘুরে দাঁড়ালো। হঠাৎ এগিয়ে এসে আকাশের গলায় জড়িয়ে ধরলো। আচমকা স্পর্শে আকাশ চমকে উঠল। কেন সোনা, আমাকে কি খুব হট লাগছে? আকাশ কথা খুঁজে পায় না। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি শুরু হয়। তিথি আরো কাছে এসে ফিসফিস করে বলে, তোমাকে আদর করতে মন চাচ্ছে আমার। তিথি ধীরে আকাশের বুকে আলতো একটা চুমু এঁকে নেয়। তারপর আরেকটা, আবেগ কণ্ঠে আবেগ, চোখে জেদ। আসো আদর করো, তোমার আদর পেতেই আমি ব্যাকুল হয়ে আছি। এই বলে তিথি আকাশের হাত ধরে নিজের কোমরের কাছে রাখে। আকাশের হাত কাঁপছে, সে নিজেই বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। তিথি, গলা ভারী হয়ে আসে। তিথি কোনো উত্তর না দিয়ে আকাশের ঠোঁটের কাছে ঝুঁকে আসে, হালকা করে চুমু দেয়। মুহূর্তটা আকাশের সূর্যের সীমা ছুঁয়ে ফেলে। হঠাৎ করে আকাশ সরে দাঁড়ায়। না আমি পারছি না। সে আর এক সেকেন্ড দেরি না করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায়। দরজাটা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিঃশব্দ হয়ে পড়ে। রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকে তিথি, চোখের আগ্নে আছে গভীর এক অপেক্ষা। পালিয়ে গিয়ে সব এড়ানো যায় না আকাশ। ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে আকাশ আয়নার দিকে তাকায়। নিজের কাপা হাত দেখে সে বুঝতে পারে এই বিয়ে, এই এক ঘর, এই নারীর সবকিছু ধীরে ধীরে তার ভেতরের দেওয়াল ভাঙছে। আর এই লড়াইটা শুধু বাইরে নয়, সবচেয়ে বেশি নিজের সাথেই। ওয়াশরুমের দরজা খুলে আকাশ বের হতেই তিথি বিছানার পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল। আকাশের ভেজা মুখ কিন্তু শরীর শুকনো, সবই তিথির চোখ এড়ালো না। গোসল করো নাই কেন? সাত সকালে গোসল কেন দিব বলুন তো? তিথির চোখ সরু হয়ে আসে। সে একবার এগিয়ে আসে, গলায় তখন আর নরম ভাব নেই। সাত সকাল? বাসর রাতে আমরা দুজন একসাথে ছিলাম, গোসল না করলে কিভাবে হবে বলো তো? আমাদের মাঝে তেমন কিছু হয়নি। কথাটা শুনেই তিথির মুখের ভাব বদলে যায়, চোখে ঝিলিক দেওয়া রাগ, কণ্ঠে চাপা ধমক। সেটা আমরা জানি, কিন্তু বাইরের মানুষ কি জানে আকাশ? আকাশ চুপ করে যায়। তিথি আরো কাছে এসে সামনে দাঁড়ায়, তার মুখে স্পর্শ ভাষা। এই বাড়িতে সবাই ধরে নিয়েছে নতুন বউ বরের রাতে যা হওয়ার তাই হয়েছে। এখন যদি তুমি গোসল না করো কথা উঠবে। আমি এসব ভাবিনি। ভাবতে হবে, এটা সংসার। এখানে শুধু তোমার আমার না, চারপাশের চোখও আছে। তাড়াতাড়ি গোসল করে আসো, মেজাজ গরম করিও না আকাশ। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর আর কিছু না বলে আবার ওয়াশরুমের দিকে ফিরে যায়। দরজা বন্ধ হয়। বাইরে দাঁড়িয়ে থাকা তিথি ধীরে নিঃশ্বাস ছাড়ে। মুখে রাগ থাকলেও চোখে এক ধরনের নিশ্চয়তা। সে জানে একে একে সবকিছু তাকে মানতে হবে। এই সংসারে অস্বীকার যতই থাকুক, নিয়মগুলো ঠিকই তার মতোই করেই হবে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে আকাশ বের হয়, ভেজা চুল, গায়ে তোয়ালে। সে দ্রুত আলমারি থেকে কাপড় বের করে পরে নেয়, সাধারণ কিন্তু পরিপাটি। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখে নেয়, যেন নিজেকে বোঝাতে চাইছে সবকিছু স্বাভাবিক। তিথি তখন বিছানার পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছিল। আকাশ রেডি হতে হতে একবার তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। দুজনেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে নিচে নামতে থাকে। সিঁড়ি বেয়ে নামার সময় বাড়িটা ভরে আছে সকালের কোলাহলে, হাসি, কথা, রান্নাঘর থেকে ভেসে আসা বাসনের শব্দ। নিচে নামতেই এই যে এই আমাদের নতুন বউ। তিথি একটু থমকে দাঁড়ায়। আকাশে ভাবি স্নেহে তার হাত ধরে ড্রয়িং রুমের সোফার দিকে নিয়ে যায়। এসো তিথি, এখানে বসো, সকাল থেকে তোমার অপেক্ষায় আছি। তিথি শান্ত ভঙ্গিতে সোফায় বসে, তার মুখে স্বাভাবিক হাসি, ভেতরে আত্মবিশ্বাস। আকাশ পাশে দাঁড়িয়ে থাকে, একটু অপ্রস্তুত, একটু চুপচাপ। ভাবি আকাশের দিকে তাকিয়ে মজা করে বলল, কিরে, বউকে একা রেখে দাঁড়িয়ে আছিস কেন? পাশে বস। আকাশ ধীরে সোফার এক পাশে বসে পড়ে। তিথি আর আকাশের মাঝখানে সামান্য দূরত্ব, কিন্তু সবার চোখে তারা একদম নতুন দম্পতি। ভাবি তিথির দিকে ঝুঁকে বলে, কেমন লাগছে এই বাড়িটা? কোনো অসুবিধা হয়নি তো? না ভাবি, সব ঠিকই আছে। আশেপাশে আরো কয়েকজন এসে জড়ো হয়। নতুন বউকে দেখার আগ্রহ, কৌতূহল। তিথি সব সামলে নেয় সহজ ভঙ্গিতে, আর আকাশ চুপচাপ বসে থেকে শুধু একটা কথাই ভাবে, এই অভিনয়টা কতদিন চালাতে হবে? সোফায় বসে থাকা তিথি হঠাৎ আকাশের দিকে একবার তাকাই, চোখে সেই পরিচিত দৃঢ়তা, যেন নীরবে বলে দিচ্ছে এই সংসারে খেলা শুরু হয়ে গেছে।
আর পিছু হটার জায়গা নেই। ড্রয়িং রুমে তখন হালকা গুঞ্জন। নতুন বউ দেখার আগ্রহে আশেপাশে কয়েকজন মহিলা জড়ো হয়েছে। এমন সময় পাশের বাসার এক মধ্যবয়স্ক মহিলা এগিয়ে এসে তিথির দিকে তাকিয়ে হেসে উঠল। পাশের বাসার মহিলা বলল, বাহ, বউ তো দেখতে মাশাআল্লাহ। তো বউ কি আকাশের বড় নাকি? দেখতে তো একটু বড়ই মনে হচ্ছে। কথাটা শুনে আকাশ অস্বস্তিতে নড়ে ওঠে। তিথি কিন্তু একদম শান্ত, মুখে ভদ্র হাসি। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে আকাশের ভাবি এগিয়ে আসে। আরে চাচিমা, এসব কি বলে? 2-1 বছরের বড় ছোট কোনো ব্যাপার নাকি? ওদের কেমন মানিয়েছে সেটাই তো আসল। মহিলা আবার তিথির দিকে ভালো করে তাকায়, তারপর সন্তুষ্ট ভঙ্গিতে মাথা নাড়ায়। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক, খুব ভালো মানিয়েছে। আমার তো বউকে খুবই মিষ্টি লাগছে। তিথি নম্রভাবে মাথা নত করে ধন্যবাদ জানাই। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন আকাশ সামনে ঝুঁকে তিথির কানের কাছে ফিসফিস করে বলে, দেখছেন, আপনি যে আমার সিনিয়র সেটা মানুষও বুঝতে পারছে। তিথি চোখ সরে না, শুধু ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। আপনি ভাবলেন কিভাবে আপনাকে আমি মেনে নেব? তিথি এবার ধীরে আকাশের দিকে তাকায়। চোখে এক ফোঁটাও অস্বস্তি নেই, বরং আত্মবিশ্বাসে ভরা এক ধরনের শান্ত দৃঢ়তা। মানুষ কি ভাবলো সেটা আমার কাছে কোনোদিনই গুরুত্বপূর্ণ ছিল না আকাশ। তুমি আজ না হোক কাল মেনে নেবে, কারণ আমি তোমার স্ত্রী। আর এই সত্যটা তুমি যত অস্বীকার করো ততই গভীরে ঢুকে যাবে। আকাশ আর কিছু বলে না। বাইরে থেকে দেখলে তারা নিখুঁত নতুন দম্পতি পাশে বসে, শান্ত ভদ্র, কিন্তু ভেতরে ভেতরে চলছে এক নিঃশব্দ লড়াই। অহংকার বনাম অধিকার, অস্বীকার বনাম নিশ্চিত উপস্থিতি। আর তিথি জানে এই লড়াইয়ে সময়টা শেষ পর্যন্ত তার পক্ষেই কাজ করবে। ড্রয়িং রুমের কথাবার্তা এখনো চলছেই। এমন সময় রান্নাঘরের দিক থেকে আকাশমা এগিয়ে এলেন, মুখে হালকা বিরক্তি কিন্তু চোখে মমতা। বড় বৌমা, তুমি মেয়েটাকে খেতে না দিয়ে গল্প করেই যাচ্ছ? বেচারি কাল থেকে কিচ্ছু খায়নি। নতুন বউ, কত ধকল গেছে, একটু খেতে দাও আগে। তিথি মাথা নিচু করে বসে থাকে। এমন কথা সে আশা করেনি। মুহূর্তের জন্য তার চোখে নরম একটা অনুভূতি ঝিলিক দেয়। হ্যাঁ রে মা, গল্প করতে করতে ভুলে গেছিলাম, এখনই দিচ্ছি। আকাশ চুপচাপ দাঁড়িয়েছিল। মায়ের কথায় সে একবার তিথির দিকে তাকায়। তিথি তখনও শান্ত ভদ্রভঙ্গিতে বসে। চলুন ডাইনিংয়ে বসুন। তিথি উঠে দাঁড়ায়। আকাশ একটু এগিয়ে গিয়ে চেয়ার টেনে দেয়। বাইরের চোখে একদম আদর্শ স্বামী, যত্নশীল, দায়িত্ববান। ভাবি গরম ভাত, তরকারি আর ডাল এনে সামনে রাখে। আকাশ নিজের হাতে প্লেট এগিয়ে দেয়। খান। ধন্যবাদ। আকাশ পাশের চেয়ারে বসে। চারপাশে পরিবারের লোকজনের নড়াচড়া, কথা, হাসি। তিথি ধীরে ধীরে খেতে শুরু করে। দীর্ঘ সময় পর খাবারের স্বাদ যেন তার শরীরে শক্তি ফিরিয়ে আনছে। মা, কিছু লাগলে বলো, নিজের বাড়ি ভেবেই থাকবে। ঠিক আছে মা। আকাশ চুপ করে বসে থাকে। সে বুঝতে পারছে এই বাড়িতে তিথি শুধু তার স্ত্রী না, ধীরে ধীরে সবার আপন হয়ে উঠছে। তিথি একটু পানি খেয়ে আকাশের দিকে তাকায়। চোখে কোনো বিজয়ের হাসি নেই, শুধু এক ধরনের নিশ্চিন্ত এই সংসারের ভেতর আর তার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। ডাইনিং টেবিলে সবাই বসে খাচ্ছে। খাবারের গন্ধ আর ঘরের ভেতরে উষ্ণতা একসঙ্গে মিশে আছে। ঠিক সেই সময় পাশের বাড়ির মহিলা, যিনি আগেও এসেছে, আবার সামনে এগিয়ে এসে চোখে হাসি নিয়ে বললেন, আকাশ, নতুন বউকে একটু খাইয়ে দাও। আকাশ মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মুখে লজ্জা, চোখে অস্বস্তি। নিজের স্ত্রীকে খাওয়ানো এভাবে সবার সামনে, এটা তার কাছে এক ধরনের নতুন অভিজ্ঞতা। আহ হ্যাঁ ঠিক আছে। আরে লজ্জা পাচ্ছ কেন? খাও তো খাবার, আমরা সবাই রয়েছি। আকাশ গম্ভীর মুখে হালকা নিঃশ্বাস ফেলল। সে পিছিয়ে নড়াচড়া করে তিথির দিকে হাত বাড়ালো। তিথি একটু। কণ্ঠে হালকা অনিচ্ছা, চোখে লজ্জা। তিথি শুধু হালকা হেসে চুপচাপ আকাশের দিকে তাকালো। সে জানে আকাশ লজ্জায় পড়েছে, কিন্তু কোনো কষ্ট নেই। ছোট একটা হাসি দিয়ে সে মুখ ঢেকে রাখে। ঠিক আছে। আকাশ ধীরে ধীরে তিথির জন্য চামচে ভাত তুলে নিল। প্রথমটা একটু কাঁপছিল, কিন্তু তিথি মৃদু হাসি দিয়ে মুখ খুলে রাখে। আকাশ তার মুখের দিকে খেয়াল রেখে ধীরে ধীরে খাইয়ে দিল। আকাশ চুপচাপ। এই মুহূর্তটা তার জন্য এক অদ্ভুত নতুন অনুভূতি। তিথি খেতে খেতে আকাশের চোখে তাকালো।
চোখে কোনো অভিযোগ নেই, শুধু নিঃশব্দ প্রশংসা। হ্যাঁ, সে এই সংসারে তার পাশে আছেই। পাশের বাড়ির মহিলা আবার হেসে বলল। হ্যাঁ দেখো, একেবারে মানিয়েছে। আকাশ কাপা হাত সরিয়ে নিল, নিজেই হেসে ফেলল। আন ভেতরে অস্বস্তি আছে, কিন্তু শান্তি ও আনন্দ আছে। রুমের দরজা বন্ধ হতে আকাশ গভীর এক শ্বাস নিল। ড্রয়িং রুমের কোলাহল পেছনে পড়ে গেছে, কিন্তু তার মাথার ভেতরের অস্থিরতা থামেনি। সে ঘুরে তিথির দিকে তাকালো, চোখে বিরক্তি, কণ্ঠে স্পষ্ট অধিকার। আপনাকে খাইয়ে দিয়েছি বলে ভাববেন না আমি আপনাকে মেনে নিয়েছি। নিচে সবাই ছিল, তাই বাধ্য হয়ে করেছি। তিথি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর হঠাৎ দরজার দিকে এগিয়ে গিয়ে ভেতর থেকে আটকে দিল। ক্লিক শব্দটা আকাশে কানে অস্বস্তিকর ভাবে বাজলো। এইটা কি করছেন? সে এক পা পেছায়। তিথি ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে রাগ নেই, আছে এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে জানে সময় তার পক্ষেই। তিথি একদম কাছে এসে নরম অথচ ধীর স্বরে বলল, আজ না হয় মানুষের কথা রাখতে খাইয়ে দিয়েছো। কথাটা শেষ হওয়ার আগেই তিথি আকাশের গলা জড়িয়ে ধরে। আচমকা স্পর্শে আকাশ স্থির হয়ে যায়। তিথি আলতো করে তার ঠোঁটে চুমু দিয়ে ফিসফিস করে বলে, একদিন সত্যি সত্যি আমাকে খাইয়ে দেবে সোনা। আকাশ দ্রুত তিথিকে আলতো করে সরিয়ে দেয়, চোখে বিরক্তি, গলায় অনমনীয়তা। কখনোই এমন হবে না, এটা মাথা থেকে বের করে দিন। তিথি এক চুলো দমে যায় না, বরং ঠোঁটে কোণে সেই পরিচিত আত্মবিশ্বাসী হাসি। হবে, একবার নয়, হবে হবে অবশ্যই হবে। সে এক পা পেছনে সরে আয়নায় পাশে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, শুধু দেখতে থাকো আকাশ, কি হয় আর কিভাবে হয়। আকাশ আর কিছু না বলে জানালার দিকে তাকিয়ে থাকে, যেন বাইরে তাকালেই মুক্তি মিলবে। আর তিথি সে নিশ্চিন্ত, তার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই। বিকেলের দিকে পুরো বাড়িটাই যেন অন্য রূপ নিল। উঠোনে রঙিন কাপড়ের সাজ, আলো ঝলমলে ডেকোরেশন, রান্নাঘর থেকে ভেসে আসছে বউ ভাতের খাবারের গন্ধ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব মিলিয়ে বাড়ি ভরে গেছে কোলাহলে। তিথি শাড়িতে পরিপাটি হয়ে বসে আছে মেয়েদের মাঝে, মুখে শান্ত হাসি, ভেতরে অদ্ভুত এক দৃঢ়তা। আর আকাশ বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে মুখে হাসির চেষ্টা, চোখে স্পষ্ট বিরক্তি। ঠিক তখন কিরে ভাই, তিথিয়া তো সরি, কিরে ভাই, তুই তো তিথিয়াপুকে বিয়ে করেছিস। আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করলেও এটাই সত্য, আমি ওনাকে বিয়ে করতে চাইনি। মানে? বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে। আমি জানতামই না যে ওনার সাথেই আমার বিয়ে হচ্ছে। জানলে এই বিয়েটা কখনোই করতাম না। তাতে কি হয়েছে? তিথিয়াপু তো ভালোই, দেখতে, ব্যবহার সব দিক থেকেই ঠিকঠাক। ভালো হলেও ওনাকে আমার পছন্দ না। কথাটা বলেই আকাশ অন্যদিকে তাকিয়ে নেয়। বন্ধুর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। বন্ধু কিছুটা সাবধানী গলায় বলে, পছন্দ না হোক, এখন তো বই হলো, একটু সময় দে। সময় দিলেই সব ঠিক হয়ে যায় না? গলায় একরাশ জেদ। দূর থেকে তিথি আকাশের দিকে তাকিয়ে থাকে। সে জানে না ঠিক কী কথা হচ্ছে, কিন্তু আকাশের মুখের ভাষা সে পড়ে ফেলতে পারে। তবুও সে মুখে হাসি রেখে সবার সঙ্গে কথা বলে যায়। ধীরে ধীরে বৌভাতের অনুষ্ঠান শেষ হয়ে আসে। বাড়িঘর ধুলো, ময়লা ঝাড়া, কাপড়, ডেকোরেশন ঠিক করা, আত্মীয় স্বজন সবে বিদায় নিতে আসে। ঠিক সেই সময় তিথির পরিবারের লোকজন এক এক করে বাড়িতে প্রবেশ করে। তিথির ভাইয়ের সামনে এগিয়ে এসে হাসি মুখে বলে, কেমন আছিস আবু? ভালো ভাই। তার সঙ্গে আকাশও একটু মাথা নেড়ে স্বাগত জানায়, কিন্তু মুখে লজ্জা ও অস্বস্তির ছাপ। তিথির ভাই আকাশের দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। অনুষ্ঠান শেষে তিথির পরিবার ধীরে ধীরে বিদায় নেয়। গাড়িতে ওঠার সময় তিথি আকাশকে ধীরে হাত ধরে টানে। চলো, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। আকাশ এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু তিথি সোজাসুজি বলল, না আসলে খবর আছে। আকাশ চুপ করে তার দিকে তাকালো, মুখে অস্বস্তি, চোখে চাপা বিরক্তি। কিন্তু তিথি যেভাবে দৃঢ়তার সঙ্গে বলেছে, মনে হচ্ছে পিছনে ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে। তিথি একবার হাসলো, আকাশের কপালে হালকা স্পর্শ করলো। তারপর দুজন গাড়ির দিকে এগোতে থাকে। আকাশ মনে মনে বলছিল, যতই অস্বীকার করুক, এই বিয়ে, এই সংসার তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর তিথি জানে, ভিতরে সে যত দৃঢ়, বাইরে সে ততটাই নিয়ন্ত্রণে।
আকাশ এবং তিথি একসাথে বসে চুপচাপ। সামনে দীর্ঘ পথ, পিছনে সব কোলাহল, আর মাঝে নিঃশব্দে নতুন জীবনের শুরু। তিথির পরিবারের গাড়ি ধীরে বাড়ি গেটের দিকে পৌঁছালো। দরজা খুলতে তিথির মা বাইরে দাঁড়িয়ে, চোখে হালকা উষ্ণতা, মুখে মিষ্টি হাসি। আকাশ বিয়ের পরে প্রথম এসেছো, ও বরণ না করলে হয়? আকাশ সামান্য লজ্জায় মাথা নেড়ে সম্মতি জানায়। তিথির মা হাত বাড়িয়ে আকাশকে অভ্যর্থনা জানায়। এসো এসো, ভিতরে নিয়ে যাই। ঘরে ঢুকতেই অন্যরকম পরিবেশ। আকাশ ধীরে ধীরে তিথির পাশে থাকে, চোখে অস্থিরতা, মুখে ভদ্রতা। তিথির মা মুখে হাসি, চোখের কোণে খুশি। নানা পদের ফল আর মিষ্টি এগিয়ে আনে। এগুলো খেয়ে নাও। আকাশ চুপচাপ এগিয়ে মিষ্টি হাতে নিয়ে খেতে থাকে। তিথি পাশে বসে থাকে, চোখে আলোর ঝিলিক, ভেতরে শান্ত, বাইরে ভদ্র। তিথি হালকা হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, দেখছো মা কত আন্তরিক। এবার থেকে আমাদের বাড়িতেও তুমি আমাদের ছেলে, ঠিক আছে? আকাশ সামান্য মাথা নেড়ে সম্মতি জানায়, আর তিথি পাশে বসে হালকা হাসি দিয়ে নিজের জায়গা নিশ্চিত করছে। তিথির বাবা ধীরে ধীরে নিচে নামেন, চোখে উষ্ণতা, মুখে হাসি। কেমন আছো বাবা? ভালো আঙ্কেল। আঙ্কেল বলবে না, বাবা বলবে। আকাশ সামান্য হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। তিথির বাবা ধীরে ধীরে বলেন, এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আকাশ কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তিথি সরাসরি তার পাশে এসে হাত ধরে বলল, চলো আমি রুমে নিয়ে যাই। আকাশ আর কিছু বলল না। তিথির হাত ধরে রুমের দিকে এগোলো। রুমে ঢুকতেই আকাশ খানিকটা অসন্তুষ্ট মুখে কিন্তু দৃঢ়ভাবে বলল, এসব আদিক্ষেতা ভালো লাগছে না, আমি মানি না আপনাকে। তিথির চোখে হালকা ঝিলিক, মুখে শান্তি ও আত্মবিশ্বাস ধরে রেখে ধীরে বলল, এতে কি? যতই অস্বীকার করো না কেন, তুমি এই বাড়ির জামাই। আকাশ কিছুক্ষণ চুপ করে রুমের দিকে তাকিয়ে থাকে, চোখে অস্বস্তি, মুখে বিরক্তি, কিন্তু ভেতরে একটা নিঃশব্দ শিকার। তিথি ধীরে আকাশের পাশে বসে। তিথি হঠাৎ আকাশের গলা জড়িয়ে ধরল। তিথি, সোনা, আমাকে মেনে নিতে কি সমস্যা? সমস্যা নেই, ভালো লাগে না তাই। কেন? জানি না। আর কিছু না বলে আকাশকে জোর দিয়ে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। আকাশ অবাক হয়ে চুপচাপ রইল। তারপর তিথি ধীরে আকাশের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আকাশ নিজেকে সরাতে চাইল, কিন্তু তিথি ছেড়ে দেয়নি। তিথি চুমুর মাঝখান থেকে ফিস ফিস করে বলে, না সোনা, আর পালাতে পারবে না। আকাশ চেষ্টা করে সরে যেতে, কিন্তু তিথি হঠাৎ আকাশের ঠোঁট কামড়ে ধরে একটু দূরে সরে গেল। আকাশ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। তিথি আবার ধীরে আকাশের দিকে এগিয়ে চোখে অদ্ভুত আত্মবিশ্বাসের ঝিলিক নিয়ে বলল, এবার বুঝলে তুমি এই ঘরে আমার সাথে বেঁচে থাকতে হবে। আকাশ চুপচাপ, মুখে বিরক্তি কিন্তু ভেতরে দমে নেই। তিথি মাথা উঁচু করে বিছানায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতের আলোময় তিথিদের বাড়ি যেন উৎসব মুখর হয়ে উঠেছিল, কারণ আজ আকাশ নতুন জামাই। রান্নাঘর থেকে গন্ধ ভেসে আসছে, টেবিলে সাজানো হয়েছে সব রকম খাবার। সবাই একসাথে আকাশের পাশে এগিয়ে এলো। ভাজি, ভাত, মাংস, মাছ, মিষ্টি সবকিছু হাতে হাতে তুলে দিচ্ছেন। বেচার আকাশ চুপচাপ চোখ ঘুরাচ্ছে। একেবারে এতগুলো খাবার সামলানো তার পক্ষে কঠিন। আমাকে বাঁচান। তিথি হেসে চোখে ঝিলিক নিয়ে আকাশের দিকে এগোলো, যেন তার চোখে কোনো এক দুষ্টু খেলা করছে। বাঁচাতে পারি এক শর্তে। কি শর্ত? রাতে আদর করতে হবে। আগে বাঁচান তো। আগে কথা দাও। যেন তার চোখে কোনো এক দুষ্টামি খেলা করছে। আকাশ চুপচাপ মাথা নাড়ে। তিথি কথা মেনে নিল। তিথি তখন ঘুরে গিয়ে সবাইকে হালকা করে ধমক দিয়ে বলল, আমার জান খেতে পারছে না, ওকে জোর করো না তোমরা। সবাই থমকে গেল, হাসি মুখে খাবার সরিয়ে রাখলো। আকাশ ধীরে ধীরে নিজের প্লেটে কিছু নিল। তিথি পাশে বসে তার হাতে আলতো হাত রাখলো। রাতের খাবার শেষ হওয়ার দিকে তিথির মা আবার এগিয়ে এসে আকাশের দিকে হাসি দিয়ে বলেন, বাবা আর একটু মাংস নাও। না আন্টি, আমি এত খেতে পারি না, কাল আবার খাবো। তারপর আকাশ প্লেট ফাঁকা করে হালকা হেসে মাথা নেড়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর তিথি ফ্রেশ হয়ে বের হলো। এবার সে একটা লাল রঙের নাইট ড্রেস পরে এসেছে। আকাশ তাকিয়ে একবার চোখ বড় করে চুপচাপ রইল। তিথি ধীরে আকাশের দিকে এগিয়ে গেল, তার হাত আকাশের গলায় জড়িয়ে ধরল। তিথি ফিস ফিস করে বলল, আমাকে দেখছো তো সোনা? খুব হট লাগছে না তাই না? খুব হট লাগছে তাই না জান? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে।
আকাশ অজান্তে তিথিকে ধীরে কাছে টেনে নিল। ঠোঁট মিলল এবং প্রথমটা লাজের সঙ্গে শুরু হলো। মুহূর্তের মধ্যেই উভয়ের কিসের মধ্যে হারিয়ে গেল। তিথি আর কিছু বলল না, সে পুরোপুরি আকাশের গলায় হাত জড়িয়ে ধরে কিসের সাড়া দিল। আকাশও আর বিরোধ করতে চায়নি। রুমের বাতাসে ভেসে আসে নিঃশব্দ উত্তাপ। আকাশের চোখে অস্বীকারের ছাপ কিছুটা মিলিয়ে যাচ্ছে, আর তিথি জানে যত সে দৃঢ় হোক মুহূর্তেই স্পর্শে আকাশ তার নিয়ন্ত্রণে আসতে বাধ্য। রাতের রুমে নিঃশব্দ উত্তাপ ভরে আছে। আকাশ ধীরে ধীরে তিথির নাইট ড্রেসের ফিতা খুলতে লাগলো। হাত কাঁপছে না, চোখে অস্থিরতা। ফিতা খুলতেই তিথি আলতো করে বিছানায় শুয়ে গেল। আকাশ একটু হেসে শ্বাস নিতে নিতে তার দিকে এগোলো। আকাশ তিথির বুকে কিস করতে করতে ফিসফিস করে বলল, আপনার মাঝে কি আছে আমি নিজেকে আটকাতে পারছি না। তিথি হালকা হাসি দিয়ে আকাশের চোখের দিকে তাকালো, যেন এই চোখে একদম নেশা লেগে আছে। আটকাতে বলেছি নাকি? যত ইচ্ছে তত আদর করো শোনা। আকাশ যেন মুহূর্তেই লড়াই হারালো। সে আবার ঠোঁট মিলে কিস করতে লাগলো। তিথি শুধু আর কিছু না বলে তার গলায় হাত জড়িয়ে ধরল। আকাশের প্রতিটি স্পর্শে সে নিঃশব্দে সাড়া দিল। রুমের চারপাশে বাতাস থমথমে, শুধু নিঃশ্বাস আর কিসের শব্দ। আকাশ আর তিথি একে অপরের কাছে হারিয়ে গেছে, আর রাতের এই মুহূর্ত যেন তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন আরো গভীর করছে। সকালে রোদ ঘরে ঢুকতে লাগলো। তিথি ফ্রেশ হয়ে উঠে গোসল শেষ করে আকাশকে ডেকেছিল। আকাশ, উঠে আসো। আকাশ চোখ খুলে ধীরে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল রাতের সব ঘটনা, কিস, আদর, সব কিছু। মুখ লাল হয়ে গেল, শরীর অস্থির। আকাশ হালকা কণ্ঠে ফিসফিস করে বলল, রাতের জন্য সরি, আমি নিজের অজান্তেই ওসব করে ফেলেছি। সব কিছু কি শুধু সরি বলে শেষ হয়? সারা রাত আদর করেছো, এবার বলছো ভুল করেছো, আর এইসব কখনো বলবে না, না হলে খুব খারাপ হবে। আকাশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার গলা শুকনো, চোখে অল্প লজ্জা। ঠিক আছে, রেডি হন, এখন বাড়ি যাব। তারা সকালে নাস্তা করলো। হালকা খেতে খেতে চোখে চোখ মিলল। তিথি শান্ত, আকাশ লাজুক কিন্তু অভ্যস্ত হয়ে আসছে। তারপর তারা গাড়িতে উঠল, বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় সূর্যের আলো, ভোরের হালকা বাতাস মিলিয়ে যাচ্ছে। নতুন দিনের আরম্ভ। তিথির গাড়ি চলে যাওয়ার পর আকাশের বাড়ি যেন একটা শান্তি নিয়ে ভরে উঠল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু ঘরের মাঝে এক অদ্ভুত ফাঁপা ভাব। আকাশের মা হাসি দিয়ে বললেন, একদিন গেছো তাই বাড়িটা ফাঁকা লাগছিল। আপনাদের জন্য আরো খারাপ লাগছিল। ফ্রেশ হয়ে এসো, তারপর গল্প করব। তিথি আকাশ একে অপরের দিকে তাকালো। তিথির চোখে হাসি, আকাশের চোখে লাজুক অস্থিরতা। তারা ধীরে ধীরে রুমের দিকে এগোলো। রুমের দরজা বন্ধ হল। দুজনকে ফ্রেশ হওয়ার জন্য সময় দিল। তিথি চুপচাপ আকাশের পাশে দাঁড়ালো, আর আকাশ ভেতরে অস্বস্তি সামলাতে চেষ্টা করছে। পরের দিন সকালে ঘরটা ধীরে ধীরে জেগে উঠল। আকাশ ব্যস্ত হয়ে উঠেছে অফিসে রেডি হওয়ার জন্য। পোশাক ঠিক করছে, টাই বাঁধছে, মনে মনে আজকে কাজের পরিকল্পনা করছে। তিথি বিছানার পাশে দাঁড়িয়ে আকাশকে হালকা হাসি দিয়ে বলল, খেয়ে যাও তো সোনা। সময় নাই, বাইরে খেয়ে যাব। তাহলে লাঞ্চ প্যাক করে দেই। দরকার নাই। তারপর আকাশ ব্যাগ হাতে নিয়ে দরজা খুলো। তিথি তাকিয়ে রইল, হালকা হাসিনি, আর মনে মনে ভাবলো, তুমিও নতুন জীবনে ব্যস্ত, কিন্তু আমি সব সময় তার পাশে থাকবো। আকাশ বেরিয়ে গেল। ঘরে ভোরের রোদ ঢুকেছে। সকালটা নতুন দিনের শুরু, অফিসের ব্যস্ততা আর তিথির জন্য ছোট্ট অপেক্ষা। দুজনের জীবন চলতে থাকবে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে, ধীরে ধীরে আরো কাছে আসার। বিকাল যখন ঘরে নেমে আসে, আকাশ অফিসে ব্যস্ত, তখন তিথি আর আকাশের ভাবি বসে গল্প করতে শুরু করলো। ভাবি হালকা কৌতূহলে বলল, কি ব্যাপার দিদি, কি হয়েছে? কিছু না ভাবি, এমনি। আকাশের সাথে কি তোমার সম্পর্ক ভালো না? তেমন কিছু না ভাবি, শুধু একটু মনোমালিন্য হয়েছে। ভাবি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে হালকা হাসি, মনে মনে ভাবলো, এত সুন্দরভাবে কথা বলছে, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তিথি ধীরে ধীরে চায়ের কাপ হাতে নিয়ে ভাবির দিকে তাকালো। চোখে অল্প রাগ আর অস্থিরতা, কিন্তু মুখে শান্তি। তিথি হালকা কণ্ঠে বলে, ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে সব ঠিক করে দেয়। ঠিক আছে, আমি জানি তুমি সব ঠিকঠাক করবে। বিকেলে সেই সময় ঘরটা ভরে গেছে গল্প, হাসি আর ছোট্ট ছোট গল্পের ছোঁয়ায়।
আকাশ বাইরে থাকলেও তাদের এই মুহূর্ত যেন নতুন বন্ধন আরো ঘনিষ্ঠ করছে। সন্ধ্যার হালকা আলো ঘরে ঢুকতেই আকাশের ছোট বোন দৌড়ে তিথির কাছে এসে বলল, ভাবি, আমি পড়া বুঝতেছি না, একটু বুঝিয়ে দাও। ভাবি দাঁড়াও, আসছি। তিথি ধীরে ধীরে বোনের পাশে বসলো, বুকের কাছে বইটা ধরে রাখলো, চোখে কোমলতা আর ধৈর্য। আকাশের ছোট বোনের চোখে আগ্রহ আর অস্থিরতা মিশে আছে। তিথি প্রতিটি বিষয় খুব ধীরে ধীরে ব্যাখ্যা করতে লাগলো, যেন সে শুধু পড়াচ্ছে না, বরং বোনের মনের বিষয়গুলো ছড়িয়ে দিচ্ছে। দেখো, এখানে কিভাবে সমস্যা সমাধান করতে হবে, এভাবে করলে আরো সহজ হবে। বোন চোখ বড় করে তাকিয়ে লিখছে, মাঝে মাঝে মাথা নাড়িয়ে সেসব চেষ্টা করছে। ভাবি, তুমি তো খুব ভালো পড়াও, যেন স্যার পড়ান। যদি কোনো বিষয় না বোঝো আমাকে বলো, আমি তোমাকে আবার বুঝিয়ে দেব। এরপর বোন মন দিয়ে আবার পড়া শুরু করলো। তিথি পাশে বসে ধীরে ধীরে ব্যাখ্যা করছিল, মাঝে মাঝে চোখে ঝিলিক, মাঝে হাসি আর তিথির কোমল দৃষ্টি। বাতাসে মৃদু শান্তি, আর সেই শান্তির মাঝে ছোট্ট খুশি, শিক্ষার আনন্দ। আকাশ হয়তো বাইরে ব্যস্ত অফিসের কাজে মনোযোগী, কিন্তু ঘরের ভিতরে তিথি আর ছোট বোনের এই সন্ধ্যা মুহূর্তটা যেন নতুন বন্ধন তৈরি করছে। রাত যখন নেমে এলো, আকাশ অফিস থেকে ফিরে এসে ঘরের দরজা খুলল। তিথি ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, আমার জন্য কি এনেছো? আপনি তো ছোট বাচ্চা, আপনার জন্য খেলনা আনতে হবে। তুমি তো জানো আমার ফুচকা পছন্দ, ফুচকা তো আনতে পারতে। আপনার পছন্দ অপছন্দ আমি জানি না, তাই আমার সামনে এসব ন্যাকামি করবেন না। তিথি একটু কষ্ট পেয়ে লজ্জা আর ক্ষুদ্র অভিমান নিয়ে আকাশের দিকে তাকালো, চোখে ছোট্ট ঝলক, ঠোঁটে অল্প হাসি। তিথি হালকা কণ্ঠে, কিন্তু চোখে আঘাতের ছাপ। ঠিক আছে, আমি আর বলবো না। আকাশ কিছুটা অস্বস্তিতে মাথা নেড়ে বসলো, আর তিথি ধীরে ধীরে ঘরে মেঝে হেঁটে এসে আকাশের পাশে বসলো। মনে মনে সে ভাবছিল, যতই আকাশ কঠোর হোক, তার দুষ্টু ছেলেবেলার মেজাজ আর তুচ্ছ অভিমান সবই তাকে মুগ্ধ করে। রাতে নর্মাল ও ডাইনিং রুমে ঢুকেছে আকাশ। তিথি, তার বাবা মা, ভাবি এবং পরিবারের অন্যরা সব একসাথে টেবিল ঘিরে বসেছে। খাবারের সুবাস ঘরে ভেসে বেড়াচ্ছে। আকাশ মাংসের প্লেট হাতে তুলে হালকা কণ্ঠে বলল, মাংস তো অনেক টেস্ট হয়েছে। আকাশ কিছু না বলে মাথা নাড়িয়ে প্লেটে নজর দিল। হঠাৎ তার চোখে লজ্জার একটা ঝলক। আকাশের মা চোখে খুশি আর গলায় কোমলতা নিয়ে বলেন, তিথিমা, প্রথম রান্না করেই তুমি সবার মন জয় করে নিয়েছো। তিথি লজ্জায় হাত মুছে মুখ ঢেকে ফেল, চোখে লালিমা আর হৃদয়ে হালকা আনন্দ। সে জানে সবার সামনে প্রশংসা শুনে সত্যি খুশি হয়েছে। তিথি কণ্ঠে ফিসফিস করে বলল, না মা, ওটা তেমন কিছু না। সত্যি প্রশংসার যোগ্য, তুমি ভালো রান্না করছো তিথি। রাত ঘনিয়ে এলো। ডাইনিং এর পর ঘরে ফিরে আকাশ ধীরে ধীরে রুমের দরজা খুলো। তিথি বিছানার পাশে বসে চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। আকাশ হালকা কণ্ঠে বলল, আকাশ, আপনি রাতে রান্না করে সবাইকে হাত করে নিতে পারবেন, আমাকে না। যতই চেষ্টা করুন আমার মন পাবেন না। তোমার শরীর তো আমি পেয়েছি, মনও পাবো। চুপচাপ বসে রইল, চোখে অস্থিরতা, মুখে কড়া ভাব। আকাশ কণ্ঠে একটু তীক্ষ্ণতা এনে বলল, কেন বুঝছেন না? আপনাকে আমি পছন্দ করি না। তিতির চোখে আগুন ঝলসে উঠল। রাগের সঙ্গে লজ্জা মিলে সে আকাশের দিকে তাকালো। তিথি একটানা কণ্ঠে বলল, এক কথা বারবার বলবে না আকাশ। যদি পছন্দ না করো তাহলে আমাকে বলেছো কেন? কেন আমাকে ভালোবাসো? কেন প্রপোজ করেছিলে? আকাশ কিছুক্ষণ চুপ করে রইল, হালকা নীরবতা। তারপর সে হালকা কণ্ঠে উত্তর দিল, সিনিয়র ভাইরা র‍্যাগ দিয়েছিল। তিথি চোখ বড় করে তাকালো, রাগ, আক্ষেপ আর ছোট্ট হতাশার মধ্যে মিশে আছে। সে কিছু বলতে চাইলেও চুপচাপ বসে আছে। আকাশও কিছু বলতে পারছে না। ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ, হালকা বাতাস এবং রাতের নরম আলো। দুজন একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। তিথির আগে আকাশ চুপচাপ। রাতে সেই দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ আকাশের চোখে অতীতের মুহূর্তগুলো ভেসে উঠল। স্মৃতির ধুলোয় ঢেকে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ফ্ল্যাশব্যাক।
সকাল, ভার্সিটির ক্যাম্পাস গরম সূর্যের আলোয় ভরে গেছে। নতুন ছাত্ররা ব্যস্ত, কেউ বই হাতে, কেউ বন্ধুদের সঙ্গে কথা বলছে। আকাশ প্রথম দিন প্রবেশ করলো বিশ্ববিদ্যালয়ে, নতুন আশায়, নতুন স্বপ্ন নিয়ে। তবে বিশ্ববিদ্যালয় তার জন্য সহজ হবে না। ঢুকতে কিছু সিনিয়র ছেলেমেয়েরা তার দিকে তাকালো, হালকা ঠাট্টা মশকরা আর চ্যালেঞ্জের হাসি। এই ভার্সিটির সিনিয়র তিথি, ওর সঙ্গে যদি 1 মাস প্রেমের নাটক করতে পারিস তবে এখানে পড়তে পারবে, না হলে না, তাহলে এখানে টিকতে পারবি না। আকাশ কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখে অবাক ভাব, মুখে অল্প হতাশা। মনে মনে ভাবলো, এ কি অদ্ভুত নিয়ম। ঠিক শুনেছ, 1 মাসের নাটক, আর তোমার জন্য আমরা দেখব তুমি কিভাবে কি করছো। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে, চারপাশে সিনিয়রদের হাসি আর ছোট ছোট ফিস ফিস। তার মনে ভয়, অস্বস্তি আর অল্পটা ঘাবড়াও, কিন্তু সে জানে এই চ্যালেঞ্জ ছাড়া সে টিকতে পারবে না। এই 1 মাস নাটক, কিন্তু আমি তো চাই না। সকালের হালকা আলোতে বিশ্ববিদ্যালয় গেট দিয়ে তিথি প্রবেশ করলো। ছেলেমেয়ের ভিড়ে হঠাৎ সে তাকিয়ে রইল। আকাশও তার চোখ মেলে তাকিয়ে রইল। হঠাৎ আকাশের মন কেঁপে উঠল। সে দ্রুত তিথির দিকে এগুলো। বুকের ভেতর ঢেকে থাকা অনুভূতি আর সাহস একসাথে ফেটে পড়ল। আকাশ হালকা কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি আপু, সেদিন থেকে, যেদিন আপনাকে দেখেছি তখন থেকেই। কোথায় দেখেছো? একটা শপিং মলে আপনাকে দেখে চোখ আটকে গেছে। জানো আমি কে? জানি, সব জেনেই আপনাকে ভালোবাসি। তিথি থমকে গেল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে হালকা লজ্জা, মুখে অদ্ভুত রং। তিথি কণ্ঠ হালকা কঠোর করে বলল, আমি সিনিয়র হই তোমার। তাও আপনাকে ভালোবাসি। সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত শব্দ যেন থমকে গেল। কেবল আকাশের দৃঢ়তা আর তিথির চ্যালেঞ্জ মিশ্রিত চোখের মধ্যে এক নিঃশ্বাসে উত্তেজনা। আকাশ ফিসফিস করে বলল, আমি যা ভাবি তা শুধু আপনার জন্য। গেটের সামনে আকাশ দাঁড়িয়ে, তিথি এগিয়ে এলো, চোখে অদ্ভুত রাগ আর গর্ব। আমার পক্ষে তোমার মতো জুনিয়র ছেলেকে মেনে নেওয়া সম্ভব না। আমি অপেক্ষা করব যতদিন না আপনি আমাকে মেনে নেন। দেখবো তুমি কি সত্যিই অপেক্ষা করতে পারো। সেই সকাল, সেই মুহূর্তে রচনা করলো তাদের সম্পর্কের প্রথম চ্যালেঞ্জ, একটি বন্ধন যা ধৈর্য, মনোমালিন্য এবং উত্তেজনার মিশ্রণে গড়ে উঠবে। ভার্সিটির ভেতরে ছায়া ঘেরা করিডোর। ক্লাস শেষ, ভিড় একটু একটু করে পাতলা হচ্ছে। তিথি হেঁটে যাচ্ছে নিজের মতো করে, চোখে সেই চিরচেনা আত্মসম্মান আর মুখে উদাসীনতার ছাপ। হঠাৎ পাশ থেকে তার বান্ধবী ছুটে এসে হাত ধরে টান দিল। এই তিথি, তোকে নাকি জুনিয়র ছেলে প্রপোজ করেছে? আর বলিস না, গেট দিয়ে ঢুকতেই হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে একেবারে চোখে চোখ রেখে প্রপোজ করে দিল। সিরিয়াসলি বলছি, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম ছিল, তোদের দুজনকে একসাথে ভালোই মানাবে। তিথি থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল আকাশের সেই দৃঢ় চোখ, কাঁপাহীন কণ্ঠ, কিন্তু মুখে সেই অনুভূতির ছিটে ফোটাও আসতে দিল না। হ্যান্ডসাম হলেই কি সব হয় নাকি? আগে দেখি ছেলেটা কেমন, তারপর ভেবে দেখবো। মানে পুরোপুরি না করিস নাই? এই তো শুরু। কিছু বলল না, শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। মনে মনে অজান্তেই প্রশ্ন ঘুরতে থাকলো, ছেলেটি কি সত্যি শুধু সাহসী, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প। লাঞ্চ ব্রেকের সময়টাই পুরো ক্যাম্পাসটা একটু আলাদা রকম হয়ে ওঠে। কেউ ক্যান্টিনে, কেউ গাছের ছায়ে, কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে ওঠে। তিথি নিজের বান্ধবীদের সঙ্গে বসেছিল, হাতে খাবারের বক্স, কিন্তু মনটা ছিল অকারণে অস্থির। ঠিক তখনই আকাশ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। আপু, আপনি কিন্তু এখনো আমাকে উত্তর দেননি। তিথি চোখ তুলে তাকালো, মুখে বিরক্তির ছাপ, কিন্তু কণ্ঠে ছিল অদ্ভুত এক স্থিরতা। এত অধৈর্য কেন বলো তো? সবকিছুর উত্তর কি সাথে সাথে দিতে হয়? কারণ আমি আপনাকে ভালোবাসি, এটা কি আপনি বুঝছেন না? তিথি চামচটা বক্সে রেখে দিল। চারপাশে লোকজন থাকলেও তার চোখে এখন শুধু একটাই মানুষ, এই ছেলেটা। ভালোবাসলেই কি সব পাওয়া যায়? চাওয়া আর পাওয়ার মধ্যে পার্থক্য আছে, জানো তো? জানি, তবুও আমি আপনাকে চাই। চাইলেই যদি পাওয়া যেত তাহলে পৃথিবীতে কষ্ট নামের কোনো কিছু থাকতো না। কষ্ট থাকুক, তবু যতদিন না আপনাকে পাবো আমি আপনার
পিছু ছাড়বো না। তিথি এবার সত্যি চমকে গেল। এই ছেলের চোখে ভয় নেই, দ্বিধা নেই, শুধু একরোখা সিদ্ধান্ত। তুমি জানো তুমি কি বলছো? আমি তোমার সিনিয়র। আমার জীবন এত সহজ না। আমি জানি আপনি সহজ নন, এই জন্যই তো আপনাকে চাই। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। চারপাশের কোলাহল যেন দূরে কোথাও মিলিয়ে গেল। তিথি উঠে দাঁড়ালো। এভাবে কথা বললে সমস্যা হবে আকাশ, নিজেকে সামলিয়ে নাও। তিথি চলে গেল, কিন্তু আকাশ দাঁড়িয়ে রইল সেই জায়গায়। তার চোখে এক ফোঁটা অনুশোচনা নেই, শুধু অপেক্ষার দৃঢ়তা। এই অপেক্ষায় একদিন বদলে দেবে অনেক কিছু, কিন্তু তার আগে ভাঙবে আরও কিছু দেওয়াল। ভার্সিটির ছুটির ঘন্টা জোরে বেজে উঠতেই পুরো ক্যাম্পাসে হঠাৎ করে ব্যস্ততা নেমে এলো। কেউ তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে নিচ্ছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠছে। দিনের শেষ আলোটা ধীরে ধীরে ভবনের দেওয়াল ছুঁয়ে পড়ছে। তিথি নিজের বান্ধবীর হাত ধরে গেটের দিকে এগোতে লাগলো। মুখে স্বাভাবিক ভাব রাখলেও তার ভেতরটা অদ্ভুতভাবে অস্থির। কিছুক্ষণ আগের কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কিছুই প্রকাশ করলো না। আজ তোকে কেমন চুপচাপ লাগছে রে? এমনি চল, বাস মিস হয়ে যাবে। দুজন ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে গেল। তিথি একবার পেছনে তাকালো না, কিন্তু অজানেই তার পা একটু ভারী হয়ে উঠেছিল। এদিকে আকাশ ব্যাগ কাঁধে নিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই কয়েকজন সিনিয়র সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে ছিল ঠাট্টা আর চ্যালেঞ্জের ঝিলিক। ওই জুনিয়র, কোথায় যাচ্ছিস এত তারা? মনে আছে তো তোর হাতে আর মাত্র 29 দিন সময়, পারবি তো? চারপাশটা হঠাৎ করে যেন নিঃশব্দ হয়ে গেল। কয়েকজন জুনিয়র দূর থেকে তাকিয়ে আছে, সবাই অপেক্ষা করছে আকাশ কি বলে। আকাশ সোজা হয়ে দাঁড়ালো। পারবো, অবশ্যই পারবো। বড় কথা বলছিস, 29 দিন পরে যেন অজুহাত না শুনি। এই 29 দিনের মধ্যে আপনারা নিজের চোখে দেখবেন তিথি আমাকে কতটা ভালোবেসে ফেলে। দেখা যাক জুনিয়র, সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে যাবে। ওরা চলে গেল। আকাশ একা দাঁড়িয়ে রইল গেটের পাশে। দূরে তিথির যাওয়ার পথটার দিকে তাকিয়ে থাকলো সে। এই 29 দিন শুধু সময়ের হিসাব না, এই 29 দিন হবে অপেক্ষার লড়াই আর একরোখা ভালোবাসার গল্প। আর আকাশ জানে সে হাল ছাড়া ছেলে না। রাত নেমেছে ধীরে ধীরে। তিথি ঘরে জানালা দিয়ে নরম হলুদ আলো বেরিয়ে আসছে। টেবিল ল্যাম্প জ্বালানো, সামনে খোলা বই, কলমের আঁচড়ে শব্দ হচ্ছে কাগজে। পড়ায় মন দেওয়ার চেষ্টা করছে সে, কিন্তু মাথার ভেতর বারবার ওই দিনের ঘটনাগুলো উকি দিচ্ছে। হঠাৎ মোবাইলটা কেঁপে উঠল। তিথি একটু বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকালো। অচেনা নাম্বার। হ্যালো, কে? আমি মানে কে? আর এই নাম্বার কই পেলেন? ইচ্ছে থাকলে চাঁদ থেকেও খুঁজে পাওয়া যায় ম্যাডাম, নাম্বার তো সহজ কথা। এইসব ডায়লগ বন্ধ করুন, আমি পড়ছি, ফোন রাখুন। সে কল কেটে দেবে ভেবেছিল, কিন্তু আকাশের কণ্ঠে এমন একটুখানি দৃঢ়তা ছিল যে হাতটা থেমে গেল। 1 মিনিট, এতটা ব্যস্ত? হ্যাঁ, পড়াশোনা আমার কাছে সিরিয়াস ব্যাপার। জানি আপনি সব কিছুই সিরিয়াসলি নেন। তাহলে ফোন করলেন কেন? কারণ আমি আপনাকে মিস করছি ম্যাডাম। এক মুহূর্তের জন্য তিথির কলম থেমে গেল। বুকের ভেতর অজানা একটা টান অনুভব করলো, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে শক্ত করলো। এইসব কথা বলার অধিকার আপনাকে আমি দেইনি। অধিকার চাইনি, নিজের অনুভূতিটুকু বললাম শুধু। আপনি আমার জুনিয়র, এই সীমাটা মাথায় রাখবেন। জানি আপনি সিনিয়র, তাই তো সম্মান রেখেই কথা বলছি। সম্মান মানে এই সময় ফোন করা? সম্মান মানে আপনাকে দিনের শেষে মনে পড়া। আপনি কি চান আমি মিথ্যা বলি? তিথি জানালার বাইরে তাকালো। অন্ধকার আকাশে কয়েকটা তারা জ্বলজ্বল করছে। আপনি খুব ভাবছেন। আমি ভাবি না, আমি অনুভব করি। শুনুন আকাশ, এইভাবে চললে সমস্যা হবে। সমস্যা না, অভ্যাস হবে। একদিন এই ফোনটাই আপনার কাছে স্বাভাবিক লাগবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। ভালোবাসায় একটু আত্মবিশ্বাস না থাকলে টিকে থাকা যায় না ম্যাডাম। এখন রাখছি, কাল কথা হবে, না হলেও চলবে। একটা কথা, আজকের পড়াটা মন দিয়ে করুন, কিন্তু ঘুমানোর আগে একবার ভাববেন কেউ একজন আপনাকে খুব মন দিয়ে মিস করছে। কল কেটে গেল। তিথি মোবাইলটা টেবিলে রেখে চুপচাপ বসে রইল। বইয়ের পাতায় দিকে তাকিয়ে থাকলো, চোখে আর পড়া ঢুকছে না।
রাত আরো গভীর হয়েছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে আবার কেঁপে উঠল তিথির ফোন। স্ক্রিনে ভেসে উঠল একটা নতুন মেসেজ। আই লাভ ইউ সোনা, তোমার ওই মিষ্টি ঠোঁটে কিস করতে খুব মন চাচ্ছে, একটা কিস করতে দিবে? তিথির চোখ মুহূর্তেই কুঁচকে গেল। বুকের ভেতর কেমন একটা অস্বস্তি আর রাগ একসাথে জমে উঠল। বাটনে চাপ দিল। রিং হতেই ওপাশ থেকে কল ধরল আকাশ। বেশি সাহস দেখাচ্ছ না তুমি আকাশ? এইসব মেসেজ করার সাহস পাও কোথা থেকে? ওপাশ থেকে কোনো ভয় পাওয়ার কণ্ঠ না, বরং শান্ত অথচ আত্মবিশ্বাসী গলা। সাহস না থাকলে কি আপনাকে ভালোবাসতাম ম্যাডাম? ভালোবাসার বেয়াদবি এক জিনিস না, নিজের সীমা ভুলে যাচ্ছ। আমি সীমা ভুলিনি, আমি শুধু অনুভূতিটা লুকাচ্ছি না। এভাবে কথা বললে কিন্তু আমি আর একটাও শুনবো না। তাহলে একটা কিস করতে দিন, তারপর দেখবেন আকাশের সাহস কতটা। ধৃষ্টতা করছো তুমি? আমি তোমার সিনিয়র, এই কথাটা মাথায় ঢুকছে না। ঢুকছে, কিন্তু ভালোবাসা সিনিয়র জুনিয়র দেখে না তিথি আপু। এই প্রথম আকাশ তার নামটা এমন করে বলল। তিথির বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি উঠল, কিন্তু সে সেটা গলায় আসতে দিল না। এই নাম ধরে ডাকবে না। ঠিক আছে, যে নামে ডাকি অনুভূতিটা তো একই থাকবে। তুমি খুব এগিয়ে যাচ্ছ। কারণ আপনি থামতে বললেও আমাকে দূরে সরাননি। শেষবারের মতো বলছি, এভাবে আর কথা বলবে না। আমি কথা কমাবো, কিন্তু অনুভূতি না। তিথি আর কিছু বলল না, রাগে কল কেটে দিল। ফোনটা বিছানার পাশে রেখে সে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকার আকাশ, ভেতরে অস্থির মন। রাগ হওয়ার কথা, কিন্তু কেন যেন বুকের গভীরে অন্যরকম একটা অনুভূতি জমে থাকলো, যেটা সে কোনোভাবেই মানতে চাইছে না। আর ঠিক এই অস্বীকারের মাঝেই আকাশের সাহস প্রতিদিন একটু একটু করে আরও বাড়তে লাগলো। পরের দিন সকালটা আকাশের জন্য অদ্ভুত রকমের টান টান উত্তেজনায় ভরা। ভার্সিটির গেটের পাশে দাঁড়িয়ে আছে সে, চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে, আবার গেটের দিকেও। আশেপাশে ছাত্রছাত্রীরা ঢুকছে, কথা বলছে, হাসছে, কিন্তু আকাশের চোখ আটকে আছে একটা মানুষকেই খুঁজে। কিছুক্ষণ পরেই গেট দিয়ে ঢুকলো তিথি। সাদা নীল সালোয়ার, চুলটা হালকা করে বাঁধা, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে, কিন্তু চোখে একটা সতর্কতা লুকানো। তিথি একদম সামনে আসতেই আকাশ ঠোঁটের কোণে হালকা হাসি খেলিয়ে বলল, কি ব্যাপার, ভয় পাচ্ছেন নাকি? তোমাকে কেন ভয় পাবো? ভয় পেয়েই তো কাল রাতে হঠাৎ কল কেটে দিলেন। আমি ব্যস্ত ছিলাম তাই কেটেছি। নাকি আপনার মনে হচ্ছিল আমি সত্যি সত্যি গিয়ে আপনাকে কিস করে ফেলবো? এই কথাটার সাথে সাথেই তিথির মুখের রং বদলে গেল। চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ শুনছে কিনা। তারপর চাপার আগে ফিসফিস করে বলল, এটা ভার্সিটি আকাশ, এখানে এসব কথা বলবে না। আপনি তো ভয় পাননি বলছিলেন, তাহলে এত রেগে যাচ্ছেন কেন? রাগ করছি কারণ তুমি সীমা ছাড়াচ্ছ। আমি শুধু সত্যিটা বলেছি। আপনি ভয় পেয়েছিলেন কারণ আপনি জানেন আমি মজা করছি না। তিথি বুকের ভেতর ধক করে উঠল। সে নিজেও বুঝতে পারল না কেন কথাটা তাকে এমন অস্বস্তিতে ফেলল। শোনো আকাশ, আমি তোমার সিনিয়র, আমার সাথে এই টোনে কথা বলবে না। ঠিক আছে, তাহলে আপনি শুধু এইটুকু বলুন, আমি কি আপনার কাছে একেবারেই গুরুত্বহীন? এক মুহূর্তে নীরবতা। তিথি উত্তর না দিয়ে সামনে হাঁটা শুরু করলো, যেন এই ছেলের সাথে কথা বললে তাকেই কথার জালে ফাঁসিয়ে দিবে। লেট হচ্ছে আমার ক্লাস, এসব কথা পরে। তিথি হেঁটে চলে গেল, কিন্তু আকাশ দাঁড়িয়ে রইল। তার চোখে পরাজয়ের ছাপ নেই, বরং একটা জেদি আত্মবিশ্বাস। পালালেন ঠিকই, কিন্তু প্রশ্নটার উত্তর দিলেন না ম্যাডাম। দুপুরে নরম রোদটা ক্যাম্পাসের গাছের ফাঁক দিয়ে ছায়া ফেলেছে। ক্যান্টিনের এক কোণে তিথি আর তার বান্ধবী গল্পে মেতে আছে। ক্লাস অ্যাসাইনমেন্ট, টিচার সব মিলে হালকা হাসি ঠাট্টা চলছে। হঠাৎই সামনে এসে দাঁড়ালো আকাশ। আপু, আমি কি আপনার বান্ধবীর সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই পারো ছোট ভাইয়া, আমি একটু ওই পাশে যাচ্ছি। না, পারে না। ওর সাথে আমার আলাদা করে কি কথা থাকতে পারে বলো তো? আরে সোনা, রাগ করছো কেন? এই নাম ধরে ডাকবে না, আর এখানে এসব কথা বলবে না। একটু ভালোবাসার কথা বলবো, এতেই এত রাগ? ভালোবাসা? তুমি এটাকে ভালোবাসা ভাবছো? আমি তো ভেবে নয়, জেনেই বলছি। আমি একটু পানি নিয়ে আসছি, তোমরা কথা বলো। তোমার সাহস দিন দিন বাড়ছে। কারণ আপনি আটকাচ্ছেন না, শুধু রেগে যাচ্ছেন। আমি চাই না এইসব নাটক। কিন্তু আমি চাই, কারণ এই নাটকের শেষটা আমি জানি।
অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। ভালো না জানি, কিন্তু আপনার সামনে দাঁড়ালে এই আত্মবিশ্বাসটাই আমার শক্তি। আমার ক্লাস আছে, আর কথা বাড়াবে না। পালালেও লাভ নেই তিথি আপু, আমি শুধু কথা বলতে আসিনি, আমি থাকতে এসেছি। তিথি পা বাড়িয়ে থেমে গেল 1 সেকেন্ডের জন্য, পেছনে তাকালো না, কিন্তু বুকের ভেতর অকারণ অস্থিরতা জমে রইল। আর আকাশ সে জানে এই অস্থিরতাটাই একদিন তার জয়ের প্রথম চিহ্ন হবে। আকাশ চলে যাওয়ার পর ক্যান্টিনের টেবিলে আবার বসে পড়ল তিথি আর তার বান্ধবী। তিথির মুখটা এখনো একটু শক্ত, চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। বান্ধবী কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে হঠাৎই বলল, শোন, একটা কথা বলি। কি? আমার কিন্তু মনে হচ্ছে ছেলেটা তোকে ভালোবাসে। জানি না, কিন্তু ওর চোখ দেখলে কেমন যেন সন্দেহ লাগে। সন্দেহ? কিসের সন্দেহ? খুব বেশি আত্মবিশ্বাস, আর ওইভাবে তাকানোটা সব সময় মনে হয় কিছু লুকিয়ে আছে। আরে ধুর, সব কিছুতে খুদ ধরিস কেন? আমি সাবধান থাকতে শিখেছি। শোন, এত সুন্দর একটা ছেলে প্রতিদিন তোর পিছনে ঘুরছে, এমনিই ঘুরবে। ভালো না বাসলে কি আর কেউ এভাবে নিজের ইজ্জত সময় সব বাজি রেখে ঘুরে বেড়ায়? ভালোবাসার জেদ, এই দুটো অনেক সময় আলাদা করা যায় না। তুই অত সিরিয়াসলি ভাবছিস, একটু সহজভাবে ভেবে দেখ। কি জানি রে, আজকাল কাউকে বিশ্বাস করতে মন চায় না। কারণ? কারণ বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। বান্ধবী আর কিছু বলল না। দূরে ক্যাম্পাসের কোলাহল চলতে থাকলো, আর তিথির ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব ধীরে ধীরে শেকড় গাড়তে লাগলো। সে নিজেও জানে না এই সন্দেহটা কি ভয় থেকে নাকি অজান্তে জন্ম নিতে থাকে, কোনো অনুভূতির অস্বীকার থেকে। ক্যাম্পাস ছুটি পর বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। তিথি ব্যাগ কাঁধে ঝুলিয়ে কেটের দিকে হাঁটছে। কয়েক কদম যেতে তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হলো, কেউ যেন পেছনে আছে। হালকা করে পেছনে তাকাতে চোখে পড়ল আকাশ। তুমি কি আমাকে ফলো করছো? আকাশ থেমে গেল, ঠোঁটে কোণে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি, যেন এই হাসি দিয়ে সে ঘায়েল করে দিবে সবকিছু। ফলো কেন করব? আমি তো সঙ্গ দিচ্ছি। আমার সঙ্গ চাই না। কিন্তু আমার চাই আপনার সঙ্গ। তিথি বিরক্ত হয়ে সামনে হাঁটা শুরু করলো। আকাশও পাশাপাশি হাঁটতে লাগলো। কথা নেই, শুধু দুজনের পায়ের শব্দ। হাঁটতে হাঁটতে তারা ক্যাম্পাসের একটু ফাঁকা জায়গায় চলে এলো। চারপাশে কম মানুষ, বাতাসে হালকা নিস্তব্ধতা। হঠাৎ আকাশ থেমে দাঁড়ালো। একটা ইচ্ছে পূরণ করবেন? কি ইচ্ছে? আকাশ এক কদম এগিয়ে এলো, গলা এবার আর আগের মতো দুষ্টু না, কেমন যেন গভীর। এই মুহূর্তে আপনাকে কিস করতে খুব ইচ্ছে করছে, না করবেন না? তিথির বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই আকাশ থেমে রইল, যেন উত্তরটার অপেক্ষায়। তিথি কোনো কথা বলল না, পেছনে সরে গেল না, সামনে হাত তুলে থামালো না, শুধু নিঃশ্বাসটা একটু ভারী হয়ে উঠল। এই নীরবতাটাকেই আকাশ অনুমতি ধরে নিল। ধীরে, খুব ধীরে সে তিথির কাছে ঝুঁকে পড়ল, ঠোঁট ডুবিয়ে দিল তিথি ঠোঁটে। মুহূর্তটার স্পর্শে তিথি চোখ বন্ধ করে নিল। সমীর যেন থমকে গেল। কোনো ধাক্কা, কোনো প্রতিবাদ কিছুই নেই, শুধু হৃদস্পন্দনের শব্দ আর নরম এক স্পর্শ। কয়েক মিনিট পর আকাশ সরে এলো। তিথি চোখ খুলো, দুষ্টু দৃষ্টি নামানো, ঠোঁটে অদ্ভুত এক কাঁপুনি। এই জন্যই আমি থামিনি। তিথি কিছু বলল না। এক মুহূর্তের জন্য সে নিজেকেই চিনতে পারল না। রাগ হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন সেই রাগের জায়গায় অপরিচিত এক অনুভূতি নীরবে জায়গা করে নিল। আর আকাশে জানে এই নীরবতাই তার সবচেয়ে বড় উত্তর। ফাঁকা জায়গার সেই মুহূর্তটা পেরিয়ে তিথি দ্রুত পা বাড়ালো, পেছনে তাকালো না একবারও। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত। হঠাৎ সে হালকা গলায় বলে উঠল, রাতে কল করব ম্যাডাম। উত্তর যেন হ্যাঁ হয়। তিথি থামলো না, না ঘুরে তাকালো, না কোনো উত্তর দিল, শুধু নিঃশব্দের সামনে এগিয়ে গেল। কিন্তু তার বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ধুকপুক করছিল। রাত নেমেছে, ঘরের লাইট জ্বালিয়ে টেবিলে বই খুলে বসেছে তিথি। চোখ বইয়ের পাতায় থাকলেও মনটা নেই সেখানে। বারবার বিকেলের ঘটনাটা মনে পড়ছে। চোখ বন্ধ করে যাওয়া সেই স্পর্শ, নিজের অজান্তে থেমে যাওয়া প্রতিবাদ। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাম আকাশ। তিথি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল ধরল। কি হয়েছে, ফোন দিছো কেন? আপনার কথা ভাবছি। আর আপনি? পড়ছি। মিথ্যে বলছেন কেন?
কারণ আপনি পড়লে এই সময় ফোন ধরতেন না। বলো কেন কল করেছো? আমার একটা প্রশ্নের উত্তর বাকি আছে। তুমি কি টিচার নাকি তোমাকে উত্তর দিতে হবে? না, আমি আপনার মনের টিচার। অতিরিক্ত কথা বলছো। অতিরিক্ত না, যেটা মনে আছে সেটাই বলছি। প্লিজ উত্তর দিন তিথি আপু। এই প্লিজ শব্দটা অদ্ভুতভাবে তার কানে বাজলো। আগে তুষ্টামি নেই, কণ্ঠে শুধু অপেক্ষা। কিসের উত্তর? আমি কি রাতে কল করতে পারবো এই প্রশ্নের? আজকে তো কল ধরেছি। মানে আজকের জন্য হ্যাঁ, প্রতিদিনের অনুমতি ভেবে নিও না। আজকের হ্যাঁই আমার জন্য অনেক। আকাশ, জি। এগোবে না। যদি আপনি থামান আমি থামবো। তিথি আর কিছু বলল না, ফোনটা কানে ধরে চুপ করে রইল। আর সে নীরবতার ভেতরেই দুজনেই বুঝে গেল এই সম্পর্কটা আর আগের জায়গায় নেই। দিন গড়াতে লাগলো, একদিন দুদিন নয়, প্রতিদিনই রাত নামলেই তিথির ফোনটা বেজে ওঠে। কখনো আকাশ কল দেয়, কখনো তিথি অজান্তে ডায়াল করে ফেলে। প্রথম প্রথম কথাগুলো ছিল হালকা, ক্লাস, ক্যাম্পাস, পড়াশোনা। তারপর ধীরে ধীরে কথার ভেতর ঢুকে পড়ল অনুভূতি, অভ্যাস, অপেক্ষা। রাত হলেই তিথি বুঝতে পারত এই সময়টুকু না হলে তার দিনটা অসম্পূর্ণ লাগে। আকাশ আর আগের মতো শুধু দুষ্টামি করে না, কখনো গম্ভীর হয়ে শোনে তিথির কথা, কখনো আবার নরম গলায় বলে, আজ সারাদিন খুব ক্লান্ত লাগছিল, কিন্তু আপনার গলা শুনেই সব ঠিক হয়ে গেল। তিথি প্রথম প্রথম হাসি দিয়ে উড়িয়ে দিল, ধীরে ধীরে সেই কথাগুলো বুকের ভেতর জায়গা করে নিতে লাগলো। এভাবে কেটে গেল 15টা দিন, 15টা রাত, 15টা দীর্ঘ ফোন আলাপ। আজও রাত, ঘড়িতে অনেক বেজে গেছে, তবুও কারোর ঘুম নেই। শোনো আকাশ, জি ম্যাডাম। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই প্রশ্নটা কেন করলেন? জানি না, হঠাৎ মনে হলো সবকিছু খুব সুন্দর লাগছে। সুন্দর জিনিসগুলোই তো আগে হারিয়ে যায়। কখনো না ম্যাডাম, আমি আপনাকে ছেড়ে যাব না। তুমি কি নিশ্চিত? আমি নিশ্চিত, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। এই কথাটা শোনার পর তিথির চোখ দুটো অকারণেই ভিজে উঠল। সে নিজেই অবাক হয়ে বুঝল কখন, কিভাবে, কোন মুহূর্তে আকাশ তার জীবনে এতটা জায়গা দখল করে নিয়েছে সে নিজেও জানে না। তুমি জানো আমি এখন তোমার কলের অপেক্ষায় থাকি। আমি জানি, কারণ আমিও ঠিক তাই করি। তারপর আর কোনো নির্দিষ্ট কথা নেই। কখনো আকাশ তার শৈশবের গল্প বলে, কখনো তিথি বলে নিজের ভয়ে, সন্দেহ না বলা কষ্টগুলো। রাত গড়িয়ে ভোরের কাছাকাছি চলে যায়, তবুও কারোর কল কাটতে মন চায় না। ঘুমাও ম্যাডাম, কাল আবার কথা হবে। আর একটু থাকি না। এই আরও একটু থেকে শুরু হয় আরেকটা দীর্ঘ নীরবতা, যেখানে কথা কম, অনুভূতি বেশি। এভাবেই অজান্তে অস্বীকারের দেওয়াল ভেঙে তিথি আকাশকে ভালোবেসে ফেলল। আর আকাশ, সে জানে এই ভালোবাসার জন্য সে যে কোনো বাজি ধরতে প্রস্তুত। আজকের সকালটা তিথির কাছে অন্যরকম। বুকের ভেতরটা অকারণে ধকধক করছে, হাত দুটো বারবার ঠান্ডা হয়ে আসছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল, আজ আর দেরি না, যে অনুভূতি সে লুকিয়ে রেখেছে আজ সেটার নাম দিতেই হবে। আজ বেশ জমজমাট। ক্লাস শেষ হতেই সবাই মাঠের পাশে জড় হয়েছে। ঠিক সেই ভিড়ের মাঝেই তিথি ধীরে ধীরে এগিয়ে গেল আকাশের দিকে। আকাশ বন্ধুর সাথে কথা বলছিল, হঠাৎ তিথিকে সামনে দেখে থেমে গেল। সবাই তাকিয়ে আছে, ফিসফাস শুরু হয়ে গেছে। হঠাৎই তিথি সবার সামনে আকাশের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এক মুহূর্তে পুরো ক্যাম্পাস স্তব্ধ। তুমি কি আমার বাকি জীবন পথ চলার সঙ্গী হবে? চারপাশে শ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। আকাশ যেন কয়েক সেকেন্ডের জন্য ভাষা হারিয়ে ফেল। তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে উঠল, সেই চেনা, আত্মবিশ্বাসী, কিন্তু আজ ভীষণ আবেগী হাসি। কেন নয় ম্যাডাম, অবশ্যই হবে। এই কথাটুকু শোনার সাথে সাথে চারিদিক থেকে হাততালির শব্দ উঠে গেল। কেউ চিৎকার করছে, কেউ হেসে উঠছে। পুরো ক্যাম্পাস যেন আনন্দে ফেটে পড়ল। তিথি উঠে দাঁড়িয়ে হালকা লজ্জায় মাথা নিচু করলো। তার বান্ধবী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বলেছিলাম না, শেষ পর্যন্ত মানতেই হলো। তিথি শুধু মুচকি হেসে বান্ধবীর সাথে পাশের দিকে সরে গেল, কিন্তু তার চোখের কোণ দিয়ে একবার আকাশকে দেখল। আজ সে গর্বিত, শান্ত, তৃপ্ত। অন্যদিকে আকাশ ধীরে ধীরে এগিয়ে গেল সেই সিনিয়রের কাছে, যে একদিন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। দেখেছেন, আমি আমার চ্যালেঞ্জ পূরণ করেছি। তিথি এখন আমাকে ভালোবাসে। মানতেই হবে, তুমি আসলে জিনিয়াস।
না হলে তিথির মতো মেয়েকে পটানো সবার পক্ষে সম্ভব না। পটানো না ভাইয়া, ভালোবাসার নাটক করেছি বলেই সম্ভব হয়েছে। সিনিয়র আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আর দূরে দাঁড়িয়ে থাকা তিথি সে জানে না এই ভালোবাসার শুরুটা কতটা অদ্ভুত ছিল, কিন্তু আজ এই মুহূর্তে সে শুধু এতটুকুই জানে, আকাশই তার। ক্যাম্পাসের সব দৃষ্টি এখন তাদের দিকে। ছাত্রছাত্রীরা চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ চুপচাপ হাসছে। কিন্তু তিথি আর আকাশের মধ্যে একটা দৃঢ়তা, একটা ঘনিষ্ঠতা এমন, যা সব দৃষ্টি অজান্তে আটকে রাখে। তিথি ধীরে ধীরে আকাশের দিকে তাকালো, মুখে হালকা লজ্জা। জানো আকাশ, সবাই ভাবছে আমি কি করে একটা জুনিয়র ছেলেকে ভালোবাসলাম। কি করে ভালোবেসেছেন ম্যাম, একটু বলেন তো। জানি না, কিন্তু সেদিন যখন তুমি প্রথম আমাকে ছুলে, আমি ভুলতে পারি না, সারাক্ষণ মনে পড়ে। এসব ভাবতে ভাবতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর একটু ছুঁয়ে দেব ম্যাডাম? এখানে? হ্যাঁ, এখানে কেউ নেই, আসুন একটু আদর করি। হঠাৎ আকাশ তার হাতে তিথির হাত নিল, তাকে ধীরে ধীরে কাছে টেনে আনলো। তিথি প্রথমে অবাক, কিন্তু তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। আকাশ ধীরে ধীরে তিথির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তৃতীয় অবচেতনায় তার সারা শরীর দিয়ে সাড়া দিল। এই মুহূর্তে ক্যাম্পাসের সব চোখ থাকলেও তারা অজানা এক জগতে হারিয়ে গেছে। সেখানে শুধু তাদের ভালোবাসা, স্পর্শ আর অনুভূতির ঘনত্ব। আকাশের চোখে উজ্জ্বল উষ্ণতা, তিথির চোখে লজ্জা আর আনন্দ। দুই হৃদয়ে মিলেছে এক অদ্ভুত সুরে, যা কেউ ভাঙতে পারে না। এখন তুমি বুঝলে কেন আমি তোমাকে মানতে বাধ্য হলাম? হ্যাঁ ম্যাডাম, এখন আমি নিশ্চিত এই ভালোবাসা চিরদিনের। সেই ক্ষণ থেকে পুরো ভার্সিটির সামনে হলো তারা একে অপরের প্রতি বন্ধন আরও দৃঢ় করে নিল। একটি প্রেম যা আর কোনো চোখ দেখলেই ভেঙে যাবে না। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। আকাশ বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে তার সব ভুল সিদ্ধান্ত লেখা। না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমি তো তিথিকে ভালোবাসি না, আমি তো নাটক করেছি এতদিন। একটা চ্যালেঞ্জ, একটা জেদ, একটা খেলাই ছিল সব। কিন্তু আজ ওর চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেছি। ও সত্যি ভালোবেসে ফেলেছে, আর আমি পারবো না। আকাশ হঠাৎ উঠে বসে, বুকের ভেতর অজানা চাপ। সে কি করবে ভেবে পাচ্ছে না। তিথির চোখে যে সত্যি ভালোবাসা দেখেছে সে। আমাকে দূরে সরে যেতে হবে, ওকে ইগনোর করতে হবে। কিছুদিন কষ্ট পাবে, তারপর সব ভুলে যাবে। এটাই ভালো, ওর জন্য, আমার জন্যেও। পরের দিন ক্যাম্পাস। তিথি দূর থেকে আকাশকে দেখে হাসি দিয়ে এগিয়ে আসে। আকাশ শোনো না। আকাশ যেন কিছু শুনতে পেল না, চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল। তিথি থমকে দাঁড়ালো। আজ একটু ব্যস্ত নাকি? ধরলো না কেন? আজ দেখা হবে। ঘন্টা পেরিয়ে যায়, কোনো রিপ্লাই নেই। তৃতীয় দিন তিথি নিজেই সামনে এসে দাঁড়ায়। আকাশ, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি ব্যস্ত ম্যাম, পরে কথা হবে। এই ম্যাম শব্দটা তিথির বুকে কাটার মতো বিঁধে যায়। যে ছেলেটা একদিন তিথি বলে ডাকতো, সে আজ আবার দূরত্বের দেওয়াল তুলেছে। তুমি কি আমার উপর রাগ করেছো? না, এমন কিছু না। এমন কিছু না সবচেয়ে কঠিন উত্তর। দিন যায়, আকাশ ইচ্ছে করে চোখ এড়িয়ে চলে। তিথির পাশে বসে না, ফোন ধরে না, মেসেজ দেখে সিন করে রাখে। ক্যাম্পাসে ফিসফাস শুরু হয়। ব্রেকআপ নাকি? জুনিয়র ছেলেটা বদলে গেছে। আর তিথি, সে ধীরে ধীরে চুপ হয়ে যায়, হাসি কমে যায়। রাগী মুখের আড়ালে লুকিয়ে পড়ে ভাঙ্গা একটা মন। আমি কি ভুল করেছিলাম? আমি কি বেশি ভালোবেসে ফেলেছি? রাতে তিথি ফোন হাতে নিয়ে বসে থাকে, স্ক্রিনে আকাশের নাম, কিন্তু কল দেয় না। আবার অন্যদিকে আকাশ ফোনটা উল্টো করে রাখে, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। ক্ষমা করবেন তিথি, আমি দূরে থাকলেই আপনি বাঁচবেন। এভাবেই শুরু হয় এক নীরব দূরত্ব, যেখানে একজন ইচ্ছে করে সরে যাচ্ছে আর একজন বুঝতে পারছে না তার অপরাধটা ঠিক কোথায়। অতীতে আর পালানোর জায়গা থাকে না এক সময়, বর্তমান। আজ সেই দিন, যেদিন সব প্রশ্নের উত্তর চাইতেই হয়। রাতে ঘর নিস্তব্ধ, হালকা আলো জ্বলছে। তিথি বিছানার এক পাশে বসে আছে, চোখ দুটো লাল, কিন্তু কাঁদছে না। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার কাছে, অপরাধীর মতো। হঠাৎ তিথি কথা বলে ওঠে, কণ্ঠ শান্ত, ভয়ঙ্করভাবে শান্ত। আকাশের নাটক কইরো না। আজ শুধু একটা কথা বলো, আমার দোষটা কি?
আকাশ চমকে তাকায়। এই প্রশ্ন সে এড়িয়ে গেছে বহুদিন। আজ মনে হচ্ছে উত্তর না দিয়ে পার পাবি না সে। তুমি কেন আমার জীবনটা এমন করে দিলে আকাশ? আমি কি তোমার কাছে খেলনা ছিলাম? আমি ইচ্ছে করে এমন করিনি তিথি। ইচ্ছে করে না করলে এত নিখুঁতভাবে ভাঙলে কিভাবে? ভার্সিটিতে টিকে থাকতে আমাকে অনেক কিছু করতে হয়েছে, অনেক মুখোশ পড়তে হয়েছে, অনেক ভুল সিদ্ধান্ত। তার মানে আমি ছিলাম তোমার টিকে থাকার একটা উপায়? আকাশ কোনো উত্তর দেয় না। এই নীরবতার সবচেয়ে বড় স্বীকারোক্তি। তিথি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে পানি জমে কিন্তু পড়তে দেয় না। একটা কথাই বলো আকাশ, এই চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে কি একটুও ভালোবাসো না? না তিথি, আমি ভালোবাসতে পারিনি। এই তিনটা শব্দ তিথির বুকের ভেতর সবকিছু ভেঙে চুরমার করে দেয়। কিছুক্ষণ নীরবতা, কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই। তিথি ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়, চুপচাপ শুয়ে পড়ে, পিঠ ফিরিয়ে দেয় আকাশের দিকে। ঠিক আছে, আর কিছু বলার নেই। চোখ বন্ধ করে নাই তিথি, হয়তো ঘুমানোর জন্য না, হয়তো আর কষ্টটা দেখাতে না চাওয়ার জন্য। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে দরজার দিকে হাঁটে। পা থামিয়ে একবার পেছনে তাকায়, কিন্তু তিথি আর তাকায় না। ওভাবেই শেষ হয় এক ভালোবাসা। চিৎকার না করে, কান্না নয়, বরং নিঃশব্দে শুয়ে পড়ে থাকা একটা মানুষের ভেতর। রাত গভীর, ছাদে হালকা বাতাস বয়ে যাচ্ছে, তারার আলো ধীরে ধীরে শহরের অন্ধকারে মিশছে। একাই আকাশ চুপচাপ, কিন্তু ভেতরে ঝড়। আকাশ ছাদের ধারে দাঁড়িয়ে, কাঁধে হালকা চাঁদের আলো পড়ছে, চোখ মৃদু নামানো, ভেতরে হাজারো প্রশ্ন। তিথি কেন রাগ করলো না? ও তো আমাকে চিৎকার করে রাগ দেখানোর কথা ছিল, কিন্তু সে চুপচাপ শুয়ে আছে। আকাশ ধীরে ধীরে ছাদের পাশে বসে পড়ে, হাত মুখে তুলে চোখে ধুলো মোছার মতো। কিছু ভাবছে না, কিন্তু মনে অসীম অশান্তি। নাকি সে বেশি কষ্ট পেয়েছে, নাকি আমার জন্য ও চুপ করে আছে? কেন আমি এই ভাবনাগুলো ভাবছি, ওর কথা ভাবছি? একটা নিঃশ্বাস ফেলে আকাশ ছাদের রেল ধরে হাত রাখে, চোখ উঁচু করে শহরের আলো দেখছে। কিন্তু তার মন, এই একটা মানুষ যে নিজের চোখে রাগ দেখানো উচিত ছিল, সে আজ শান্ত হয়ে রয়েছে। আমি তো নাটক করেছি, কিন্তু কেন মনে হচ্ছে ওর নীরবতা, ওর চুপচাপ মন আমাকে কাঁদাচ্ছে? আমি কেন ওর জন্য এত ভাবছি? ছাদে একাকী বসে আকাশ বুঝতে পারছে ভালোবাসা শুধু চোখে নয়, শব্দে নয়। কিছুক্ষণ চুপচাপ নিঃশ্বাসে ভরে আকাশের বুকে। তার কাছে এখন শুধু একটি মাত্র কথা। তিথি, আমি ভুল করেছি। আমি যতটা পারিনি ভালোবাসতে, আজ বুঝতে পারছি তোমার চুপচাপের আঘাতটাই সবচেয়ে ভয়ঙ্কর। ছাদের শীতল বাতাস আকাশকে ঘিরে ধরে। শহরে দূরে দূরে আলো জ্বলছে, কিন্তু আকাশের ভেতরে এক এক করে উকি দিচ্ছে তিথির নীরব চুপ, যা আজও তার মনে বারবার ঘুরছে। চুপচাপ রাত, ছাদের নিঃশব্দ আলো, একটি ছেলের মধ্যে জন্ম নিচ্ছে অনিশ্চিত আর গভীর ভালোবাসা। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত আকাশ চাঁদই ছিল। একটা রাত, একটানা প্রশ্ন, একটানা অপরাধবোধ। যখন রুমে ফিরল, সবকিছু বদলে গেছে বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না। ঘরের ভেতর ঢুকে আকাশ থমকে দাঁড়ায়। আলমারির দরজা খোলা, বিছানার উপর কাপড় ছড়ানো, এক পাশে ব্যাগ। তিথি ব্যাগ গুছাচ্ছে চুপচাপ, কোনো তাড়া নেই, কোনো কান্না নেই। এই নীরবতার সবচেয়ে ভয়ঙ্কর। ব্যাগ গোছাচ্ছেন কেন? তিথি এক মুহূর্ত থামে, কিন্তু ফিরে তাকায় না। আবার ধীরে ধীরে কাপড় ভাঁজ করে ব্যাগে রাখে। তোমাকে একটা কথা বলা হয়নি আকাশ। কি কথা? আমি আসলে তোমার পরিবারের সবাইকে বলেছিলাম আমাদের রিলেশন ছিল। আমি বলেছিলাম একটা ভুল বোঝাবুঝিতে আমরা আলাদা হয়ে গেছি। এই কথাটার জন্য তোমার পরিবারের সবাই এই বিয়েতে রাজি হয়েছিল। এসব এখন বলছেন কেন? কারণ আসলে তো এটা সত্যি না, তাই না আকাশ? ঘরটা হঠাৎ খুব ছোট হয়ে আসে। আকাশ কোনো কথা বলতে পারে না। আমাদের তো কখনো রিলেশন ছিল না। তুমি তো আমার সাথে ভালোবাসার নাটক করেছো। এটাতে তো সম্পর্ক বলা যায় না, তাই না? আকাশের ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। এই চুপ থাকাটাই যেন সব স্বীকার করে নেওয়া। তিথি ব্যাগটা হাতে তোলে, একটু থামে, তারপর শান্ত গলায় বলে, আমি চলে যাচ্ছি আকাশ। কোথায়? আমাদের বাড়ি। এখানে থেকে কোনো লাভ আছে বলে মনে হয় না। আমি তো শুধু সত্যিটা জানতে বিয়ে করেছিলাম, কারণ আমার কাছে সবটাই ধোঁয়াশা ছিল। আমি জানতে চেয়েছিলাম তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে। ঘরে নিস্তব্ধ নেমে আসে, শুধু তিথির ব্যাগের শব্দ। তিথি দরজার দিকে এগোই, একবারও পেছনে তাকে না। আকাশ দাঁড়িয়ে থাকে চুপচাপ, অসহায়। এই মুহূর্তে সে বুঝতে পারে কিছু নাটক শুধু মঞ্চে শেষ হয় না,
কিছু মিথ্যা সারা জীবনে ক্ষত হয়ে থেকে যায়। আর তিথি সে চলে যাচ্ছে প্রশ্নের উত্তর নিয়ে নয়, বরং আকাশের নীরবতাকেই উত্তর ধরে। ঘরের ভেতর নরম আলো পড়ছে, কিন্তু ঘরের ভেতরের বাতাসটা আজ একটু অদ্ভুত। তিথি নিচে নামছে ব্যাগ হাতে। আকাশের মা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে বলে, এত সকালে কই যাচ্ছ মা? বাড়ি যাচ্ছি মা। এত সকালে কেন? দরকার নাকি? না, এমনি যাচ্ছি। বাড়ি যাবে বললে না তো? হঠাৎ মন চাইলো ভাবি। দাঁড়ান, কোথাও যেতে পারবেন না। কেন আকাশ? আমি যেতে দিব না তাই। এক মুহূর্ত, তারপর আকাশের হাত তিথির কোমরে রাখে, তারপর খুব দ্রুত কোলে তুলে নেয়। তিথি চমকে ওঠে, চোখ বড় বড় হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে কোলে নাও কোন সাহসে? মা ও ভাবি হেসে ফেলে নীরব হাসি, যেন জানিয়ে দিচ্ছে এই নতুন দিনও প্রেমের ছলনা থেকে থাকে না। আকাশ তিথিকে কোলে করে, আর তিথিও কিছু বলতে পারছে না। রুমের ভিতরে বাতাসটা হঠাৎ ঘন হয়ে গেছে। তিথি রাগে ফেটে পড়ে আকাশের উপর। আবার কি নাটক শুরু করেছো আকাশ? নাটক না ম্যাডাম, সব সত্যি। তোমার এসব নাটক রাখো আকাশ, আমি আর সহ্য করব না। তিথি রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু আকাশ পেছন থেকে হাত বাড়িয়ে তার কোমর আঁকড়ে ধরে। আকাশের চোখে আগুন। ধীরে ধীরে তার মুখ তিথির ঘাড়ের কাছে আসে। আমার বউকে আদর করব এখন। তিথি চিৎকার করতে চাইলে আকাশ গলা জড়িয়ে ধরে। তিথি আকাশকে ঠেকানোর চেষ্টা করে। নাটক বন্ধ করো, তুমি আমাকে বউ মানো না। আগে জানতাম না, এখন মানি। রুমের ভিতরের বাতাসটা যেন আরো ঘন হয়ে গেছে। তিথি রাগে চোখ ফেটে যাচ্ছে, কিন্তু ওর ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসে। মিথ্যে বলবে না আকাশ। আকাশ ধীরে ধীরে এগিয়ে আসে। তিথির গলা ও বুকে ঠোঁটের স্পর্শ দিতে দিতে ফিসফিস করে, মিথ্যা না সোনা, সত্যি তোমাকে মানি। আমি আর তোমার মিথ্যে কথায় ভুলবো না। আমি বাড়ি চলে যাব। আকাশ এক মুহূর্তের জন্য থেমে, তারপর ধীরে ধীরে তিথি ব্লাউজের ফিতাগুলো খুলতে শুরু করে। ঠোঁটের নরম স্পর্শে বুকে কিস করতে করতে বলল, আগে আদর করি তারপর যেও। এক নিঃশ্বাসের মধ্যে আকাশ তিথিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তার ঠোঁট আবারও তিথির ঠোঁটের সাথে মিশে গেল। সোনা, যত ইচ্ছে তত আদর করব আজ। তিথি প্রথমে কিছুটা হিমশীতল, কিন্তু ধীরে ধীরে আকাশের স্পর্শে রক্তে উত্তাপ ছড়িয়ে পড়ে। রাগ আর লজ্জা মিলেমিশে হয়ে গেল এক আশ্চর্য আনন্দ। রুমটা আজ শুধু তাদের রাগ, প্রেম এবং একে অপরের প্রতি অদম্য আবেশের মিলন ক্ষেত্র। আজকের এই সকাল, আজকের এই মুহূর্ত তাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। রুমের নিস্তব্ধতার মাঝে হঠাৎ তিথির চাপা কান্নার শব্দ ভেসে ওঠে। আকাশ বুঝতে পারে এই কান্না রাগে না, অভিমানে না, এ কান্না জমে থাকা ভয় আর ভালোবাসার। আকাশ ধীরে করে তিথির মুখটা নিজের বুকে টেনে নেয়, আঙ্গুল দিয়ে চোখের কোণে মুছে দিতে দিতে নরম স্বরে বলে, কান্না করছো কেন সোনা? তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমার কাছে কেন এলে আকাশ? কেন আমাকে এমনভাবে ছুলে? এই প্রশ্নটা আকাশের বুকের ভেতর কোথাও আঘাত করে। সে এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর তিথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, বোকা, ভালো না বাসলে কি মানুষ এত আদর করে, এত যত্ন নেয়? আমি জানি শুরুটা ভুল ছিল, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে তোমার রাগ, জেদ, অভিমান, যত্ন সব মিলিয়ে কখন যে তুমি আমার হয়ে গেলে নিজেও বুঝিনি। তাহলে কি তুমি আমাকে সত্যিই ভালোবাসো আকাশ? হ্যাঁ তিথি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা নাটক না, এটা সত্যি। তুমি কখনো ছেড়ে যাবে না তো? এই প্রশ্নটার ভেতরে লুকিয়ে আছে হাজারটা ভয়। আকাশ তিথিকে বুকে জড়িয়ে ধরে, যেন কোনো ঝড় আর ছুতে না পারে। এই জীবনে আর না সোনা, তোমাকে ছেড়ে যাওয়ার সাহস আমার নেই। তিথি চোখ বন্ধ করে আকাশের বুকে মাথা রাখে। কান্না থেমে যায়, রাগ গলে যায়, থেকে যায় শুধু ভালোবাসা, যেটা ভুল দিয়ে শুরু হলো সত্যিতে এসে থেমেছে। ভালো থাকুক তাদের ভালোবাসা।